ওকে, রেকর্ডিং এ স্টার্ট করে ফেললাম। আচ্ছা, আর আমাদের ফাইলটা দরকার। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা গত ক্লাসে আসলে মডিউল 1 কমপ্লিট করতে পারিনি। আমাদের আজকে মডিউল 1 টাকে আমরা আগে কমপ্লিট করব, দেন আমরা যদি মডিউল 2 ধরতে পারি ধরবো, না হলে আদারওয়াইজ আমরা মডিউল 1 টাতে ফিল করব। ঠিক আছে? মডিউল 1 এ আমরা ওয়েব ডিজাইন কাকে বলে, ওয়েব ডিজাইনের কনসেপ্ট এবং স্টার্টআপ ওয়েব ডিজাইন করেছিলাম, এবং এরপর আমরা HTML5 HTML কাকে বলে সেই জিনিসগুলো জেনেছি। ঠিক আছে, কোড এডিটর সম্পর্কে ধারণা নিয়েছি, হেড বডি কিছু আলোচনা করেছি, বেসিক ট্যাগ কিছু আলোচনা করেছি, ট্যাগের আরো কিছু বেসিক আলোচনা আজকে করব। এরপর ইনশাআল্লাহ আমরা সিএসএস কে আরো একটু ব্যবহার করব। তো গত ক্লাসের ফাইলটা কোথায় স্যার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গুগল ড্রাইভে ক্লাসটা পাওয়া যাচ্ছে না কেন? কেন পাওয়া যাচ্ছে না? আমি তো সবাইকে দিয়ে দিয়েছি। পাওয়া যায়নি স্যার। 404 আর দেখায় স্যার। একটা আছে মেম্বারশিপ পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু স্যার আমি এর আগে গ্রাফিক ডিজাইনই করলাম মেম্বারশিপ নেওয়ার পরে। আচ্ছা, এখানে দেখি তো, এই যে স্যার পার্মানেন্ট ক্লাস। 404 দেখায়। দাঁড়ান, দেখি, দেখে বলতে হবে। কই, এই যে আমার এখানে তো কাজ করতেছে, এই যে ক্লাস 0 ক্লাস 1, এই যে 20 তারিখে ক্লাস হয়েছে, আমার এখানে তো ঠিক আছে। উনি মনে হয় স্যার ভুল লিংকে আম- ক্লিক দিছে, ওনাকে আবার লিংকটা দিয়ে দেন। এই যে এই লিংকে যান। আচ্ছা স্যার। এই লিংকে গেলে সবগুলো ক্লাস পাবে। ওকে, আচ্ছা। তো চলেন এবার আমরা একটু এখানে যদি দেখি আমাদের কোথায় 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 এই HTML এর লিংকটা আছে। বেসিক যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমরা কি করব একটু জানি। ঠিক আছে, তো বেসিক ট্যাগের জন্য আমার আগে যে গত ক্লাসে আমরা যে ফোল্ডারটা নিয়ে কাজ করেছি সেই ফোল্ডারটা আমার লাগবে। আমি সেজন্য এই যে আমার ফোল্ডারটা হলো আমাদের ব্যাচ নাম্বার, আমি ফোল্ডারটা তৈরি করেছিলাম 2504 নামে, রাইট? তো 2504 নামে ফোল্ডারটা ভিজিট করার পর আমার এখানে কিছু ফাইল আমি দেখতে পাচ্ছি। তো আমি এখন যেটা করব, আমার যে ইনডেক্স ফাইলটা বা টেস্ট ফাইলটা আছে সেটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করে নিলাম। ঠিক আছে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করলে আমরা গত ক্লাসে যতটুকু কাজ করেছিলাম ততটুকু কাজের আমি একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে আমি ইমেজ আনতে পেরেছি, গত ক্লাসে ইমেজের জন্য আমি সোর্স কিভাবে ইউজ করেছি সেই জিনিসটা দেখেছি। আজকে আসেন আমরা একটা টাইটেলের সাথে আমরা আজকে কি করি, সাথে আমাদের এই যেরকম একটা আইকন আমরা সেট করে দিই। ঠিক আছে, এখন আইকন সেট কিভাবে করব? আইকনের জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে আবার এখানে গিয়ে যাইতে হবে, এখানে গিয়ে আমাকে একটা কোড লিখতে হবে, সেই কোডের নাম কি? লিঙ্ক। কারো কারো কি মাইক্রোফোন অন আছে? অফ করে দেন। ভাইয়া ওকে, আমি সবাইকে মাইক্রোফোন মিউট করে দিয়েছি। হ্যাঁ, মেসেঞ্জারে কাউকে অ্যাড করা হয়নি, তো ডোন্ট ওয়ারি, ক্লাস শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আজকের মধ্যে হোক বা কালকের মধ্যে আপনারা ফিল হয়ে যাবেন। মেসেঞ্জারে কাউকে অ্যাড করা হয়নি। ওকে, তো এখন আসেন আমাদের এই জায়গাতে আমরা যদি এখন একটা আইকন বসাতে চাই তাহলে সেটার জন্য আছে একটা ট্যাগ যেটার নাম কি? লিংক। ঠিক আছে, যেটা আমি অলরেডি লিখে ফেলেছি। তো লিখলে কি হয়ে যাবে? না, লিখলেও হবে না, কারণটা হলো এই ট্যাগ নিজেও স্বয়ংসম্পূর্ণ না। গত ক্লাসে আমরা এক কথা বলেছি যে সব ট্যাগে যে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে হবে এমন কোনো শর্ত নাই। তো যে ট্যাগগুলো নিজে স্বয়ংসম্পূর্ণ না, তাহলে সেই ট্যাগগুলোকে আমাকে কি করতে হবে? সেই ট্যাগগুলোকে আমাকে নিজে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সাজেস্টিভ ট্যাগ বলা যায় বা সাপোর্টিভ ট্যাগ যেটাই বলি না কেন, অথবা আমাদের যে ইয়া ট্যাগটা আছে, আমরা যে অ্যাট্রিবিউট ট্যাগ অফিসিয়াল ভাবে যে আমরা নাম যে নামে মেনশন করি অ্যাট্রিবিউট ট্যাগ, সেই অ্যাট্রিবিউট ট্যাগটাকে আমাকে মেনশন করতে হবে। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমার এখানে লিংকের পরে আমাকে এখানে দিতে হবে রিলেশনশিপ। ঠিক আছে, এরপর দিতে হবে হাইপার রেফারেন্স। এখানে এক সাজেস্ট মানে এক অ্যাট্রিবিউটের কাজ হয় না, এখানে দুটো অ্যাট্রিবিউট দেওয়া লাগে। রিলেশনশিপ এটা ইন্ডিকেট করে যে আমি যে লিঙ্কটা ব্যবহার করব এই লিঙ্কটা আসলে এখানে কি কাজে পারপাসে ইউজ মানে কি পারপাস সার্ভ করবে, সহজ বাংলায় বলতে গেলে। ধরেন এই যে আমি যে একটা আইকন আনবো, এটা কি আমার ওয়েবসাইটের আইকন হিসেবে কাজ করবে, তাই না? একটা ইমেজ আনবো, সেটা আমার ওয়েবসাইটের আইকন হিসেবে কাজ করবে। তাহলে আমি এখানে রিলেশনশিপে লিখে দিব আইকন। হাইপার রেফারেন্সে আমার এখন কোন আইকনটা অ্যাড করতে হবে সেই আইকনটা অ্যাড করে দিব। সেটা যদি অনলাইন ভিত্তিক ইমেজ হয় সেটা অনলাইন ভিত্তিক ইমেজ, সেটা যদি আপনার অফলাইনে ডাউনলোড করা ইমেজ হয় যেমন এটা, সেটাও হইতে পারে। যেমন আমি এখন এই লিঙ্কটা বা এই ইমেজটা আমি যদি আমার হাইপার লিঙ্ক হিসেবে ইউজ করি, তাহলে এখানে আমি কি লিখবো? ইমেজের নাম এই যে hello.jpg। আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ফাইলটা এখনো সেভ করা হয়নি, সেভ করলাম। এখন আমার এটা রেজাল্ট আউটপুট দেখতে হলে আমাকে আগে ফোল্ডারে যাইতে হবে। এরপর আমি এই যে টেস্ট ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে আমার ব্রাউজারে আমি অ্যাক্টিভ করলাম। ওই যে দেখেন আমার এই জায়গাটায় অলরেডি আমার আইকনটা চলে আসছে। বিষয়টা বুঝতে পারতেছি যে আপনি যদি চান কিভাবে আপনি আপনার আইকনটাকে সেট করতে পারেন সেটা করতে পারেন। আসেন ডিফারেন্ট আইকন ট্রাই করি। আমরা যদি এখানে এখানে কিছু আইকন লিখে সার্চ করি, ধরেন এই আইকনটা আমি ইউজ করব।
বা ধরেন এই আইকনটা আমি ইউজ করলাম। এই আইকনটা এই যে কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করে আমি এখন কি করলাম, ওই কপি ইমেজ অ্যাড্রেসের কোডটাই কপি করে দিয়ে দিলাম। সেভ করলাম। সেভ করেছি কিন্তু, হ্যাঁ, আউটপুটে রিফ্রেশ করলাম, ওই যে দেখেন টিক মার্কটা চলে আসছে। তাহলে কি বুঝতে পারছি আমাদের এই আইকনটা কিভাবে কাজ করছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো তাহলে আমরা যদি এখন যে কোনো এই ধরনের আইকন সেটআপ করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো। ওকে। এর ছাড়া আমাদের এখানে আরো অনেক ধরনের কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো আমরা একটু চলেন করে আসি। যেমন ধরেন আমাদের এই কন্টেন্টের মধ্যে আমরা আসলে কিছু স্পেসিফিক বা আরো কিছু মডিফাই করতে চাচ্ছি। ধরেন এই কন্টেন্টটা খুবই একটা মিনিমাল একটা কন্টেন্ট, যেটা আমরা এখান থেকে তার আউটপুটটা দেখে বুঝতে পারছি। এখন আমি চাচ্ছি মিনিমাল কন্টেন্টের কিছু পার্টে আমি কিছু মার্ক আপ বলা যায় বা কিছু মডিফাই আমি এখান থেকে করতে চাই। সেটা আমি কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য ধরেন আমি এখানে বললাম 90 হাই প্রোফাইল ইন্ডিভিজুয়াল, এই পার্টটাকে আমি একটু কি করতে চাই, একটু ফোকাস করতে চাই। আমি সেই ফোকাসটা কিভাবে করব? তাহলে এই ফোকাস করার জন্য কয়েকটা ওয়ে আছে। ধরেন আমি নাম্বার ওয়ান ওয়ে হলো আমি একটু লেখাটাকে বোল্ড করব। তাহলে লেখাটাকে বোল্ড মানে কি, মোটা দাগে একটু লেখাবো। সেটার জন্য আমার এখানে একটা একটা এক্সট্রা একটা ট্যাগ ব্যবহার করতে হবে, যে ট্যাগটা হলো স্ট্রং ট্যাগ। কি ট্যাগ? স্ট্রং ট্যাগ। আমি এখানে শুরু করলাম, এখানে শুরু করলে আমি এখানে স্ট্রং ট্যাগে করে শেষ করে দিলাম। ওকে। এই যে স্ট্রং ট্যাগ ইউজ করলাম, রিফ্রেশ করলাম, এই যে দেখেন অন্যান্য লেখা আর এই লেখার মধ্যে আমার পার্থক্যটা কিরকম। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। আরো আছে, এটা যে জাস্ট স্টার্ট আপ। ধরেন আমি ওই মার্কার কালির মতো লেখা কিছু আমি মার্কিং করতে চাই। আমরা হলুদ কালি দিয়ে কি করি, বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে মার্কিং করি না? ঠিক সেই মার্কিংটাও যদি আপনি করতে চান সেটাও আপনি করতে পারবেন। ধরেন আমি এই জায়গাটায় ইনক্লুডিং এই যে অ্যাডভাইজার পর্যন্ত আমি কি করতে চাই, মার্কিং করতে চাই। সেই ট্যাগেরও কি আছে, একটা ট্যাগের যে ট্যাগটা লিখতে হবে সেই ট্যাগটা হলো মার্ক, MARK, মার্ক। ঠিক আছে। আবার এখানে গেলাম, এখানে গিয়েও MARK, মার্ক লিখে দিলাম। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই যে মার্ক চলে আসলো। ঠিক আছে। এরপরে কি, আরো অনেক ধরনের কোড এভাবে পাওয়া যায়। যেমন আমি লেখা বাঁকা করতে চাই, এগুলো খুবই বেসিক কোডস। যেমন আমি বাঁকা করার জন্য এমফাসাইজ, আমি এখানে যতটুকু লেখা বাঁকা করতে হবে ততটুকু লেখাকে বাঁকা করে দেন আমি কি করলাম, মানে মাঝখানে রেখে বাকিটা এন্ডিং ট্যাগের মাধ্যমে আমি কি করে দিলাম, ব্যারিয়ার করে দিলাম। যদি আমি এখানে দেখি, এই যে দেখেন টু দ্য প্রাইম মিনিস্টার লেখাটা হয়ে গেছে। আরো অনেক আনইউজড ট্যাগ আছে যেগুলো আমরা ব্যবহার করি। যেমন আমরা এখানে যদি একটু এগুলোকে কি করতে চাই, একটু বড় সাইজ করতে চাই। সাধারণত বড় সাইজ আমি করতে চাইলে হেডলাইন ইউজ করতে পারবো, বাট প্যারাগ্রাফের মধ্যে বড় সাইজ করতে চাইলে আপনি কিন্তু একটা ট্যাগ ইউজ করতে পারেন বিগ। ঠিক আছে। ক্রাইমস পর্যন্ত আমি এটাকে বিগ ইউজ করি। আবার স্মলও করা যায়, আপনি ডিরেক্টলি স্মল লিখে সার্চ করেন তো স্মল হয়ে যাবে। যেমন দেখেন এই যে ওয়ার প্রডিউসড দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস, দেখেন মোটামুটি আগে কিন্তু এটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে। স্মলও হবে। এরপর আপনি চাইলে কিন্তু সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আমরা যে ওই যে H2O রসায়ন বিদ্যার যে লিখি, পরে আরো যেসব ইয়াগুলো আমরা করি, যেখানে টুটা মানে করেন যে স্কয়ার আছে, উপরে নিচে ব্যবহার করতে হয়, তাই না? বা বিভিন্ন ধরনের রাসায়নিক আছে যে NOHS না কি জানি একটা আছে, যেটার মধ্যে ওটা ছোট নিচে করে আসে। সুপারসিভ সাবস্ক্রিপ্ট করেও কাজ করা যায়। যেমন ধরেন আমি এখান থেকে কি করলাম, হিউম্যানিটির মধ্যে ওয়াইটাকে আমি উপরে আনতে চাই, তাহলে কি করব, ওয়াই এর মধ্যে উপরে আনতে চাইলে আমাকে এটাতে গিয়ে সুপার লিখে দিতে হবে। সুপার, সুপ মানে সুপারস্ক্রিপ্ট। আবার এখানে শুরু করলাম, এখানে শেষ করে দিলাম SUP। ঠিক আছে। যখন আমি এটা করলাম তখন দেখেন আমার এখানে কিন্তু ওই যে হিউম্যানিটির ওয়াইটা কি হয়ে গেছে, আমি একটু জুম করি, হ্যাঁ, এই যে হিউম্যানিটির ওয়াইটা কিন্তু বড় দাগে উপরে উঠে গেছে। কমিটেড এর মধ্যে ডিটাকে আমি সাবস্ক্রিপ্ট করতে চাই, ওটাকে সাবস্ক্রিপ্ট বলে। তাহলে আমি কি করব, আমি এখানে গিয়ে SUB সাব, ঠিক আছে। আবার এখানে গিয়ে এন্ডিংটাও দিয়ে দিব SUB সাব, করলাম। এখন দেখি তো, এই যে দেখেন। তো তাহলে আমরা বুঝতে পারছি আমার এই ওয়েবসাইটে আমি যত রকমের মডিফাই করতে চাই সব ধরনের মডিফিকেশনের জন্য আমার কি আছে, ট্যাগ রয়েছে, এবং সেই ট্যাগের কমান্ডিং এর মাধ্যমে আমি সেই মডিফাই গুলো করতে পারি। ঠিক আছে। এখন মডিফিকেশনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো যদি স্টাইল শিটের কাজ হয় সেটা CSS দিয়ে করতে হবে। স্টাইল শিটের কাজ না হলে সেটা আমি HTML দিয়ে মডিফাই করতে পারবো। ওকে। তো তাহলে আমরা আন্দাজ করতে পারছি যে আমি আমার স্ট্রাকচারে কিভাবে একটা পারপাস সার্ভ করতে পারি।
যে আমার একটা স্ট্রাকচারে এই জিনিসটা দরকার। ওকে, এবার আসেন আরেকটু অ্যাডভান্স কথাবার্তায় যাই। ধরেন আমি আমাদের যদি আবার ডেইলি সানে চলে যাই, dailysun.com, এখানে যদি দেখতে পান এই জায়গাটায় আপনার ধরেন প্রতিটা কনটেন্টের একটা শর্ট ব্রিফিং আছে। এখানে কিন্তু আহামরি যত দেখাচ্ছে না, এখানে শর্ট কিছু ব্রিফ দেখাচ্ছে। এই যে, তাই না? ২ লাইন ৩ লাইন, অথচ এটা কিন্তু একটা বিস্তর কথাবার্তা কিন্তু পরবর্তীতে আছে। এখন আমি যেটা করলাম, আমি এটাকে ওপেন করার পর আমি এটার বিস্তর তথ্যগুলা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে দেখেন, আমার এই কনটেন্টটা বিস্তারিতভাবে পড়ার জন্য আমাকে আলাদা একটা নতুন কি লিখেছে, মানে আরেকটা নতুন পেজে যাওয়া লেগেছে, তাই না? তো এখন যে বিষয়টা হলো, আমাকে যে এই নতুন পেজে যাওয়া লাগছে, বা এই যে আমাকে একটা শর্ট ব্রিফিং দিয়ে আরেকটা পেজে ট্রান্সফার করার যে বিষয়টা, এটা আমি কিভাবে করতে পারি? ধরে নেন আমার এই কনটেন্টটা আমি মাত্র কি করেছি, আমার মাত্র করেছি, জাস্ট একটা স্ট্রাকচার আমি বিল্ড করেছি। এখন আমার এটাকে বিস্তারিত পড়ার জন্য একটা কি করে দেওয়া উচিত, একটা অপশন তৈরি করে দেওয়া উচিত। তাহলে আমি কি করব? ধরেন আমি এখানে এটাও লিখলাম যে আমার এটা সম্পর্কে বিস্তারিত পড়ার জন্য আমি এখানে আহ বলে দিলাম যে রিড মোর। ঠিক আছে, এখন এখানে একটা বসবে, কোড বসবে, যেটার মাধ্যমে মূলত আমরা এই কাজটা করতে পারবো। এই যে, এখন রিড মোর লিখেছি ঠিকই, বাট রিড মোরে কোনো অ্যাক্টিভ হচ্ছে না বা কিছু করলে হবে না। কারণটা হলো এই জায়গাটা আমাকে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা একটা নাম হলো অ্যাঙ্কর। অ্যাঙ্কর শর্ট ফর্ম এ। অ্যাঙ্কর কি জিনিস? অ্যাঙ্করকে যদি আমরা একটু আমাদের দৈনন্দিন ভাষায় বা দৈনন্দিন ব্যবহারে যদি আমি ওয়ার্ডটাকে ব্যবহার করি, সেটা হলো কি, আমরা যে বড় বড় জাহাজ, তারা যে কি করে, জাহাজটাকে পার্ক করার জন্য তারা যে একটা বড় ধরনের একটা অ্যাঙ্কর কি করে, ওই যে এটার বাংলা ওয়ার্ড এটা কি বলে, মানে হ্যাঁ, নোঙর, তাই না? নোঙর, নোঙরটাকে তারা যে বেঁধে রাখে, তাই না, বড় বড় জাহাজগুলোকে। তো এই ধরনের নোঙর গুলোকে যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করি, আমাদের ওয়েবসাইটের সাথেও এরকম এক পেজ আরেক পেজের বিভিন্ন ধরনের পেজের কি আসবে, এরকম কানেকশন আসবে। এই কানেকশনটাই মূলত কি হয়, অ্যাঙ্কর হিসাবেই তৈরি বলা হয়ে থাকে। ধরুন আমি এটাকে সেভ করলাম, এটাকে সেভ করার পরেও এখনো পর্যন্ত কাজ করবে না। জাস্ট সে খালি বুঝে নিয়েছে হ্যাঁ এটা একটা অ্যাঙ্কর। কিন্তু অ্যাঙ্করটা কোথায় বসবে, অ্যাঙ্কর কোন পেজের সাথে হবে, এটাও আমাকে মেনশন করে দিতে হবে। ধরেন আমি এখন এখানে কি করলাম, এখানে আমি একটা href দিলাম। href দিলে আমাকে এখন বলতে হবে যে এই অ্যাঙ্করটা কোন ওয়েবসাইটের সাথে বা কোন পেজের সাথে বসবে। সেটা যদি ডিফারেন্ট থার্ড পার্টি ওয়েবসাইট হয়, তাহলে আমি থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক দিব। ধর আমি ফেসবুকে যদি আমার পোস্টটা থেকে বিস্তারিত পোস্টের ইয়াটা আমি ফেসবুকে দিব, মানে ফেসবুকের ইউআরএলটা আমি দিয়ে দিব। সেটা যদি আমার নিজের ওয়েবসাইটে হয়, সেটা আমি করে দিতে পারবো। কিন্তু যদি সেটা আমার ওয়েবসাইটের আরেকটা পেজ হয়, তখন আমি পেজের নামটা করে দিব। ধরেন আমার তো এখন কোনো পেজ নেই, তারপর আমি বলে দিলাম যে আমার পেজের নামটা হলো post1.html। তার মানে এটা আমার পোস্ট নাম্বার 1। তো এটার জন্য আমি এখন কি করব, একটা ধরেন এই যে এখন দেখেন এটা একটা নীলচে কালার ধারণ করেছে। এখন আমি ক্লিক করলে বলবো যে ভাই এই নামে কোনো পেজ নেই, কারণ নাই, আসলেই নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই নামে একটা পেজ বানাইতে হবে। তাহলে আমি এখন কি করলাম, ফাইল নিউতে গেলাম, আবার ফাইল সেভ অ্যাজ, আমার এই যে 2504 এর মধ্যে অলরেডি আছি। আমি ওখানে এই জায়গাটা জাস্ট খালি কি করলাম, ওই যে নিউ পোস্ট, ও পোস্ট 1, আমি এটা করি না, পোস্ট 01 ডট কি লিখতে হয়, HTML। এই যে আমি এখন এটাকে সেভ করলাম। এখন সেভ তো করেছি, এখন আমি কি করব, আমাকে ওই HTML হেড টাইটেল বডি সবই লিখতে হবে। তো আমি এখান থেকে কপি করে আমি এটাকে এখানে সেট করলাম। আর জাস্ট আমার এই প্যারাগ্রাফের জায়গাটায় আমি আর এই প্যারাগ্রাফটাকে না রেখে, মানে প্যারাগ্রাফ থাকবে, তবে প্যারাগ্রাফের ভিতরগত কন্টেন্ট গুলোকে আমি এখন কি করব, বিস্তারিত ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আসবো, মানে ফুল কন্টেন্টটা নিয়ে আসবো, যে কন্টেন্টটা আমি পুরোটা দেখাতে চাচ্ছি। তো ডেলিসানে গেলাম, ধরেন যে কোনো একটা কন্টেন্টের সিমিলারিটি মেনটেন করতে হবে আমার কোনো শর্ত না, আমি কন্টেন্টটাকে পুরোটাকে কপি করলাম। কপি করে আমি এখন কোথায় দিলাম, এই যে এই প্যারাগ্রাফে দিয়ে দিলাম। এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ক্লিয়ার? এখন যদি আমি একটু দেখি আমার ওয়েবসাইট, আমি সেম এই যে সেম রেজাল্টটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, দেখেন এটা হলো কি, আমার পোস্ট 1। আমি যদি এখন ব্যাকে যাই, এই যে এটা হলো আমার কি, ওই অর্ধ ওয়েবসাইটটা বা অর্ধ কন্টেন্ট। কিন্তু আমি যদি এখন এটাতে ক্লিক করি, রিফ্রেশ করলাম, ধরেন ক্লিক করলাম, এই যে এটা হলো আমার ফুল কন্টেন্ট। ঠিক আছে, তার মানে হোম পেজ দ্বারা আমরা কি বুঝি, হোম পেজের মধ্যে আসলে আমার
মূল প্রয়োজনীয় যে ফাংশনালিটি সেগুলোর পুরোটারই একটা ওভারভিউ পার্ট কিন্তু সেখানে থাকে। দেখা যাচ্ছে এই 10টা কন্টেন্ট, 10 কন্টেন্টের একটা ওভারভিউ জোন এখানে রয়েছে। যে কন্টেন্টটা আমার পড়ার প্রতি আগ্রহ আছে আমি সেই কন্টেন্টে ক্লিক করব। সেই কন্টেন্টে ক্লিক করে আমি কি করব? আমি বিস্তারিত সেটা পড়তে চলে যাব। ধরেন আমি এখন নতুন কন্টেন্ট আরেকটা রিলিজ করি। ধরেন আমি এখানে গেলাম। এখানে গিয়ে আমি এখন আ ধরেন এই যে এটাকে কপি করলাম। এটাকে কপি করে আমি এখন আমার আবার test.html এ চলে গেলাম। এখন আমার আবার H1 দরকার আছে। আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ঠিক আছে? ডুপ্লিকেট করলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। ওকে। এরপরে আমি এখন এই জায়গাটায় কনটেন্টটা লিখে দিলাম। ওকে? ইমেজ লাগবে। আমি এখানে ইমেজ সোর্স করে দিলাম। ওকে। ইমেজ সোর্সে গিয়ে আমি এখন কি করলাম? ধরেন আমার যে ইমেজটা আছে, এই যে এটা। কপি ইমেজ অ্যাড্রেস। ইমেজটাও দিয়ে দিলাম। আরেকটা হলো প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফে গিয়ে আমি কি করব? প্যারাগ্রাফে গিয়ে আমার বাকি যে প্যারাগ্রাফটা আছে আমি সেই প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। এই যে জিম্বাবু। ধরেন এখান থেকে তো আর পুরোটা আমি দিব না। আমি জাস্ট খালি সামারাইজটা দিব। সামারিটা দিয়ে দিলাম। এই যে প্যারাগ্রাফ সামারি। এখন কারো যদি রিড মোর করতে হয় তখন সে কি করবে? ওই যে সেম ভাবেই আমি কনটেন্টটাকে কপি করে এখন এখানে দিয়ে দিলাম। এখন আমার পোস্ট 1 না। যেহেতু আমার এটা পোস্ট নাম্বার 2 এখন পোস্ট নাম্বার 2 লিখে দিলাম। এখন আমার পোস্ট নাম্বার 2 নামে একটা কনটেন্ট লিখতে হবে। তো এখন আমি পুরোটা লিখবো, আবার কাজ করব। তাহলে এক কাজ করি, পোস্ট 1 টা আমি আগে কপি করি। কপি করে দেন আমি একটা নতুন ফাইল বানাই। এখানে আগে সেভ করলাম। মানে কনটেন্ট গুলো পেস্ট করে আমি এখন এখানে কি লিখলাম? ওই যে পোস্ট 1 এর মতো করে জাস্ট খালি post2.html। এখন কি হবে? জাস্ট খালি আমার ইমেজ আর কনটেন্ট গুলো মডিফাই হবে। আমি তাহলে ইমেজটা নিয়ে আসলাম। পরবর্তীতে ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হেডলাইনটা কি ছিল? হেডলাইনটা আমি এখান থেকে দিয়ে দিব। ওকে? আরেকটা কি? আমার প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ তো আমি ওখানে অনেকটুকু লিখেছি। তারপর আমি এখন এখান থেকে এই যে কপি করে আমি এখন প্যারাগ্রাফটাও দিয়ে দিলাম। সেভ করলাম। সেভ করার পর রেজাল্ট কি? এই যে দেখেন। এখন ইমেজ তো অনেক বড় সাইজ চলে আসছে কারণ আমি ইমেজ কন্ট্রোল করি নাই। তখন আমাকে ইমেজ কন্ট্রোল করার জন্য এই যে এখানে উইডথ সেট করতে হবে। যেমন এখানে উইডথ আছে 250 পিক্সেল। আমার এখানে উইডথ করে দিতে হবে কি? এই যে এখানে উইডথ 250 পিক্সেল। রিফ্রেশ করে এই যে দেখেন। পোস্ট নাম্বার 1, পোস্ট নাম্বার 2। তার মানে এখন যদি আমার 10টা পোস্ট আসে, আমি পোস্টগুলো কিভাবে লিখবো? এভাবে লিখে আমি কি করব? প্রতিটা পোস্টটাকে এভাবে অর্গানাইজলি আমি সেটআপ করব। আর কারো যদি রিড মোরে পড়তে আগ্রহী হয় সে তখন কি করবে? রিড মোরে রিফ্রেশ করে চলে যাবে। এই যে রিড মোরে চলে গেল, সে এখন এই কনটেন্টের বিস্তারিত কনটেন্টটা পড়ে নিল। তার মানে এই যে একটা ফাংশনাল ব্লগ সাইট কিভাবে ওয়ার্ক করে সেটার একটা ধারণা পেয়ে গেলাম। এখন রিয়েল টাইমে কিন্তু ব্লগিং এভাবে হয় না। কারণ ধরে নেন আমার একজন আজকে ধরেন এই যে আহ, দিল্লি স্টার যেটা আছে সেই দিল্লি স্টার এখন যদি তার ব্লগ আছে টোটাল ধরেন 1000-এরও বেশি, সে কি এখন দৈনন্দিন কি সে কি এই পেজই মডিফাই করার পিছনে বসে থাকবে? না। আমরা যে কাজটা ম্যানুয়াল করেছি তারা সেটাকে অটোমেটেড করে ফেলছে। কিভাবে? টেকনোলজির ব্যবহার করে। এখন সেই টেকনোলজি কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো আমরা ইনশাল্লাহ ফার্দার ক্লাসেস গুলোতে জানবো। তবে একটা ধারণা পেতে পারি পেলাম আমরা যে কিভাবে এটা স্ট্রাকচার ফাংশন করে বা কিভাবে একটা দেখা যাচ্ছে টেকনোলজি ফাংশন করে সেটা ম্যানুয়াল আমরা একটা নিলাম, এক্সপেরিয়েন্স নিলাম। ওকে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এই যে আমি এখন যত ব্লগে লিখবো না কেন আমি এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারিনি। আচ্ছা, কোয়েশ্চেনের সময় পরে দেওয়া হবে। ঠিক আছে? আমরা একটু কোয়েশ্চেন গুলো একটু অফ রাখি। ওকে, ধরুন আমি একটু কপি পেস্ট করলাম। ঠিক আছে? এই যে ধরেন কপি পেস্ট করাতে এখন কি হইলো? আমার এখন এই যে কপি পেস্ট করানোর কারণে আমার এই যে হোম পেজে টোটাল 4টা কন্টেন্ট আসলো। ভালো, আমি তাহলে কন্টেন্ট আনতে পারছি। কিন্তু এখানে এখন একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে কন্টেন্ট তো আমি আনতেছি বাট কন্টেন্ট গুলো নিচে নিচে আসতেছে। অন্যান্য ওয়েবসাইট কত সুন্দরভাবে অর্গানাইজ করছে তাই না? এত সুন্দর সুন্দর এক একগুলা দেখা যাচ্ছে এতগুলা স্ট্রাকচার তারা মেড করছে। ডানে বামে উপর নিচ করে মানে একটা একটা করে অর্গানাইজ করছে। আমারগুলো সব ধ্বজভঙ্গ হয়ে নিচে নিচেই আসতেছে। অ্যাগেইন আমি বলতেছি তাদেরগুলো অটোমেটেডলি ফাংশন হচ্ছে বাট
আমারটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই, ঠিক আছে, আমারটা অটোমেটিক না লাগুক, যে ভাই অটোমেটিক করার জন্য আমাদের এখন অনেক কিছু জানা উচিত, ঠিক আছে, অটোমেটিক না লাগুক, বাট ম্যানুয়াল কিভাবে করতে হয় সেটাও তো জানতে হবে। তখনই আমাদেরকে সাপোর্ট দিবে হলো কে? টেবিল। ঠিক আছে। টেবিল কি জিনিস? টেবিল হলো সেই 1994 সালের একটা আদিকালের টেকনোলজি, যেটা আমাদের আম, মানে আদিকাল বলতেছি কেন, কারণটা হলো টেবিলটাকে এখন আমরা খুবই স্পেসিফিক পারপাসে ইউজ করি। এছাড়া এখন আমাদের টেবিলের অল্টারনেট আর অনেক ফিচার চলে আসছে। ঠিক আছে। টেবিলটাই হলো প্রথম ইন্ট্রোডাকশন বা প্রথম লেআউট সিস্টেম, যেটা দিয়ে 1994 95 এর মানে সিএসএস ইন্ট্রো হওয়ার আগ পর্যন্ত তারা কি করতো? এই টেকনোলজিকে ব্যবহার করে অর্গানাইজ করতো। ঠিক আছে। আচ্ছা, নামাজের ব্রেক কি এখনই লাগবে নাকি না আমরা আরো 5-10 মিনিট পাবো? নামাজের ওয়াক্ত কখন? আজান দিয়ে দিছে স্যার। এখনই নিয়ে নিবো নাকি না 5 মিনিট আরো পড়তে পারবো? 5 মিনিট পরে স্যার, এখন থেকে 10 মিনিট 15 মিনিট। জামাতে পড়তে চাইলে আমাদের দিকে একটু দেরি তো। তাহলে এখনই দিয়ে দেওয়া উচিত নাকি? আমাদের দিকে এখন আজান দেয়নি। ও, আমাদের এখানে আজান দিছে, এখন নামাজ দাঁড়াবে মনে হয় 33-এ বা 34-এ। আর দেন স্যার এখন সমস্যা থেকে নেই। স্যার 15 মিনিটের জন্য দিয়ে দেওয়া হোক, তাহলে স্যার সবাই আজান সবার ওখানে কমপ্লিট হয়ে যাবে, প্লাস নামাজও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা 15 মিনিটের ব্রেক নিচ্ছি। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা 6টা বাজে শুরু করেছি। ঠিক আছে, এখন থেকে আমি আগামী ক্লাসগুলো 6টা বাজে শুরু হবে। মাঝখানে যেহেতু নামাজের ওয়াক্ত খুবই অল্প সময়ের জন্য থাকে, সেজন্য আমরা আমাদের নামাজটা মাঝখানে 15 মিনিট একটা গ্যাপ দিব আমরা। এইটার জন্য আমরা একটু আর্লি শুরু করেছি। ঠিক আছে, আগামী ক্লাসগুলো একটু আর্লি শুরু হবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা টেবিল সম্পর্কে ধারণা নিব। যদি এগুলো রেকর্ডেড ভিডিওর আমার কাছে আছে, তারপরে যেহেতু আজকে আমরা লাইভ ক্লাস আছি, লাইভ ক্লাসের একটা এক্সপিরিয়েন্স নেওয়াটাই আলাদা। ঠিক আছে। ওকে, তো 15 মিনিটস অফ। ওকে, তবে সবাই নামাজ পড়ে আসেন। এখন আসেন আমরা একটু ডিসকাভারি করি হলো টেবিল কি জিনিস। সহজ বাংলায় টেবিল হলো আমাদের ওয়েবসাইটের জন্য লেআউট বানানোর একটা ফার্স্ট মাধ্যম। ঠিক আছে, যখন এই সিএসএস ছিল না, আদার্স কোনো ইকুইপমেন্ট ছিল না, তখন শুধুমাত্র টেবিলকে ব্যবহার করেই কি করা হতো? আমাদের লেআউট তৈরি করা হতো। খুবই ইজি এবং কনভিনিয়েন্ট একটা প্রসেস। কনভিনিয়েন্ট বললেও ভুল হবে, মানে খুবই ইজি একটা প্রসেস। তবে কনসেপ্টটা বুঝতে পারলেই তখন প্রসেসটা ইজি হবে। যদি না বুঝেন তখন আবার একটু জটিল লাগে, সেজন্য একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নেন আমি এখন যেটা করব সেটা হলো, ধরেন আমার এখানে একটা স্ট্রাকচার লাগবে, যে স্ট্রাকচারে আমার ব্লগিং থাকবে ঠিকই, তবে ব্লগিং গুলোকে আমরা এই যে এভাবে ডিভাইড করে ফেলবো। ঠিক আছে, এই যে অনেকটা এরকম। যেমন এখন আমার ব্লক নাম্বার 1টা এখানে, 2 নম্বর ব্লকটা এখানে, 3 নম্বর ব্লকটা আমার এখানে আসতেছে, বাট আমি এখন ব্লক নাম্বার 1টা রাখতে চাই এখানে, 2 নম্বর ব্লকটা হবে এখানে, 3 নম্বর ব্লকটা হবে এখানে। ঠিক আছে। তো পাশাপাশি আনার জন্য টেবিল আমাকে কিভাবে হেল্প করবে? টেবিল আমাকে যেভাবে হেল্প করবে সেটা হলো, আমি এখন টেবিল ব্যবহার করব। ধরেন টেবিল ব্যবহার করলে আমি সেম এই একটা প্লে কার্ড বা এরকম একটা ফিল্ড আমি বানাতে পারবো। এই টেবিলের ভিতরে আমার কয়টা রো লাগবে, মানে রো মানে কি, মানে হলো কয়টা এই যে এইভাবে লাইনের রো লাগবে, আর ওই রো গুলোর মধ্যে কয়টা কলাম হবে, আমি ওগুলোকে ডিফার করে, মানে ওগুলোকে আমি স্পেসিফিক্যালি মেনশন করে দেন আমি কি করব? কাজগুলোকে আদায় করতে পারবো। ঠিক আছে। তো চলেন আমি এখন একটু ইউজ করি। ধরেন আমি এখানে ডিরেক্টলি লিখলাম হলো টেবিল, TABLE, টেবিল। আবার এখানে গিয়ে টেবিল লিখলাম। ওকে, টেবিল লেখার পরে আরো দুটো কাজ করতে হবে। তখন এখানে যেতে হবে, বললাম না একটু আগে রো ইউজ করতে হবে। তো রো এর শর্ট ফর্ম হলো টিআর। শর্ট ফর্ম কি? টিআর, টেবিল রো। এরপরে লিখতে হয় টিডি। এই যে, তো টিআর টিডি ইউজ করলাম। তো এইগুলোর নিজস্ব কোনো ইন্টারফেস নাই। আমি এটাকে সেভ করার পর যদি আমি এখন রিফ্রেশ করি এবং এক্সপেক্ট করি যে আমি এখান থেকে কোনো আউটপুট পাবো, না, কিছুই নেই। তার মানে এই আমাকে কিছু তেমন কিছু দেয় না। তো সেক্ষেত্রে এখন আমাকে কি করতে হবে? যেহেতু আমার এখানে কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে এই জায়গাটায় আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। লাইক কিছু কন্টেন্ট দিয়ে দিই, যে কেমন লাগে। যেমন আমি এখানে বললাম যে আব্দুল্লাহ। ঠিক আছে। এখন আমি যদি এটাকে ইউজ করি তখন দেখি যে আব্দুল্লাহ চলে আসছে। খুব ভালো, আসার কথা আসছে। এটাকে ডুপ্লিকেট করলাম, একই রো এর মধ্যে দুটা কলাম নিয়ে আসলাম।
ঠিক আছে? আব্দুল্লাহ নিলাম। এরপরে ধরেন আমি আপনাদের থেকে কারো নিলাম, যেমন সবুজ আছে, হাফিজ আছে। আমি এখানে লিখলাম ধরেন সবুজ। ঠিক আছে? এরপর লিখলাম হলো হাফিজ। ৩ টা নাম দিলাম এখানে, হ্যাঁ? যখন আমি ৩ টা নাম দিলাম দেখেন অটোমেটিক্যালি ৩ টা নামই এখন পাশাপাশি আসা শুরু করেছে। এখন আসেন আরেকটা মজার জিনিস আমরা একটু এড করি, যেটা আমাদের মানে ইয়ার অন্তর্ভুক্ত না। আমরা ওই যে অনেক সময় কি বানাই, চার্টশিট বানাই না? চার্টশিটের জন্য আমরা এখানে যদি বর্ডার, এখানে যদি একটা 1 দিয়ে দিই, তখন দেখবেন যে আমাদের এখন কি হয়ে যাবে? এটা একটা অনেকটা ওই ডেটা গ্রাফ তো হিসেবে তৈরি হয়ে যাবে। আমরা ওই যারা ক্লাস 10, 12 এ যারা আমরা পরীক্ষা দিয়েছি বা পড়েছি, তখন দেখবেন যে আইসিটি একটা ডিপার্টমেন্ট ছিল, তাই না? পার্ট ছিল। আইসিটি পার্টে আমরা HTML, CSS কি করতাম? কাগজে কলমে লিখতাম। তো এরকম আউটপুট দিতে বলতো। HTML টেবিলের কথা বলতো, রাইট? ওই হলো সেই টেবিলটা। এখন কথা হলো এটাকে আমরা কিভাবে স্ট্রাকচারে কনভার্ট করতে পারি? ইজি। যে এখানে আমরা এখানে নাম লিখেছি, সেই জায়গায় নামের পরিবর্তে আমরা এখন স্ট্রাকচার বানাবো। কিভাবে বানাবো? সেটার জন্য আমাদের এখানে প্রতিটা কনটেন্টের মধ্যে কি করতে হবে? হাইট উইথিন মেনশন করতে হবে। যেমন আমি পুরো টেবিলটার একটা হাইট মেনশন করি। বললাম যে পুরো টেবিলটার হাইট হবে কত? ধরে নিলেন 400 পিক্সেল। এক্সাম্পল দিচ্ছি। পরে একটা উইডথ দিলাম। উইডথ হবে কত? ধরেন আমি দিয়ে দিলাম 600 পিক্সেল। 600 পিক্সেল কম হয়ে যাবে। ধরেন 800 পিক্সেল। ঠিক আছে? সেভ করলাম। আউটপুটে কি আমি সেটার কোনো দেখতে পাচ্ছি? হ্যাঁ। টিডি ব্যবহার করার কারণে আমি সেগুলোর একটা কি দেখতে পাচ্ছি? আউটপুট ঠিকই দেখতে পাচ্ছি। তবে এটা আমাকে ততটা হেল্প করছে বলে মনে হয় হুম। তাহলে আমি এখন এটা কি করতে হবে? আমাকে একটু কালার-টালার দিয়ে এটার মধ্যে ডিফারেন্স আমাকে আনতে হবে। তো আমি এখানে বিজি কালার দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধরেন ইয়েলো। ঠিক আছে? আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন আমি যদি এখানে একটু দেখি, এই যে পুরো বক্সের একটা কি হয়েছে? ইয়েলো কালার আমার এখানে এড হয়েছে। ওকে। এখন আমি চাচ্ছি এই ইয়েলো কালারের বক্সটাকে আমি সেন্টার আনতে চাই। সেন্টার আনা সম্ভব? সেটাও সম্ভব। কিভাবে সম্ভব? সেটা করার জন্য আমাকে এখন যেটা করতে হবে, আমি এখন এখানে গিয়ে অ্যালাইন সেন্টার করে দেব। ALIGN অ্যালাইন সেন্টার। ঠিক আছে? সেভ করার পর যদি আমি একটু দেখি, এই যে দেখেন সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন আমি বক্সের মধ্যে ৩ টা কলাম রেখেছি। ৩ কলামের জন্য ৩ টা স্ট্রাকচার তৈরি হয়েছে। এখন ৩ টা কলামের মধ্যে যদি আমি এখন সেম ভাবে বিজি কালার দিয়ে নিই, দেখবেন যে এর মধ্যেও আমি ডিফারেন্স বের করতে পারবো। যেমন আমি এখানে দিলাম হলো পার্পল দিয়ে দিলাম ধরেন। পরে দিয়ে দিলাম ধরেন এটাকে কপি করে আমি পার্পল এর পরে এখানে দিয়ে দিলাম গ্রিন। পরে আমি আবার নিচে গেলাম, নিচে গিয়ে এখানে দিয়ে দিলাম হলো ধরেন ইয়েলো। ওই ইয়েলো তো অলরেডি আছে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম হলো টমেটো। তো এই কালার গুলো ব্যবহার করার পরে দেখেন আমার কিন্তু সেম জায়গাতেই কলাম বলেন যে বিষয়গুলো এখানে ব্যবহার করে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুব সহজেই। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, কিছু কলাম খুবই বড়, কিছু কলাম ছোট। এই যে বড় ছোটর যে ইয়াটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? তাই না? এটাও তো আপনাকে আগে বুঝতে হবে যে বড় ছোটর ডিফারেন্সটা কি। বড় ছোটর ডিফারেন্সটা এখন আপাতত নির্ধারণ করছে হলো আমার ভিতরে কি পরিমাণ কন্টেন্ট তৈরি কাজ করছে ততের উপরে। যেমন আমি এখানে দিলাম আব্দুল্লাহ মোহাম্মদ। এখন এখানে কন্টেন্ট বেশি, যার কারণে এটার এখন দেখেন ইয়াটাও বেশি, সাইজটাও বড়। এখন আসেন এই যে সাইজটা আমার এখানে যে বড় আসতেছে, এখন এই বড় সাইজটা তো অটোমেটেড। এখন আমার এই অটোমেটেড সাইজটাকে আমি এখন কি করতে পারি? এই যে অটোমেটেড থেকে আমার মতো করে স্ট্রাকচারাইজ কিভাবে করতে পারি? যে আমি যা চাই তাই দিতে হবে। তো এটা এখন করতে হলে আমাকে এখন প্রতিটার আবার উইথ মেনশন করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমার এখানে আমি আ ২ টো রাখি, হ্যাঁ? ধরেন আমি এখানে কি করলাম? ২ টোর মধ্যে আমি এখন এই ৮০০ পিক্সেলের উইডথটাকে আমি এখানে ডিভাইড করে দিলেই তাহলে দেখবেন যে তারা এখন কি করবে? আধা, আধা করে দুজনের মধ্যে ভাগ করে নিবে। উইথ নাম্বার 1, উইথ নাম্বার 2। যখন আমি এই কাজটা করলাম, এখন আর সাইজের ম্যাটার মানে এখন আর ভিতরগত কনটেন্ট কি আছে আর ওটার কিছু না। এখন কি সম্পূর্ণ কনটেন্ট হলো আমার সাইজের উপর। আমি যে সাইজটা দিতে চাই, সেই সাইজের উপরে। ওকে? তাহলে আমরা আন্দাজ করতে পারছি যে আমরা এখন স্ট্রাকচার কিভাবে মেক করতে হয়। ঠিক তেমনি ভাবে আমি যদি এখন কলাম রো বাড়াইতে চাই, ধরেন এখন আমার উপর ২ কলাম হয়েছে। এখন আমি রো মানে তৈরি করে আরো ২ কলাম এড করব। তাহলে আমাকে এই যে সেম টিয়ারটাকে আবার তৈরি করতে হবে। তো আমি ধরেন সেম টিয়ারটাকেই ডুপ্লিকেট করে আমি এখানে পেস্ট করলাম আর
জাস্ট খালি একটু কন্টেন্ট মিসম্যাচ করে দিলাম, মানে ওই যে চতুর্ভুজ কন্টেন্ট করে দিলাম। এই যে দেখেন, তাহলে আমরা আন্দাজ করতে পারতেছি যে আমরা এখন কিভাবে চাইলে নিজের মতো করে অবজেক্টিভ বা আমার কনসেপ্ট গুলোকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, ওকে। তো এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন, আমরা তো বক্স টক্স তৈরি করতে পারছি, তবে আমি এখন যদি চাই যে আমরা এখন কি তৈরি করব, আমাদের কন্টেন্ট গুলোকে আমরা এখানে সেট করব, কিভাবে করতে পারি? খুবই ইজি, জাস্ট খালি এখন যতটুকু কন্টেন্ট আপনার এক কন্টেন্টের জন্য দরকার, আপনি সেই কন্টেন্টটাকে কপি করে বা কাট করে আপনার কন্টেন্টটা ভিতরে অ্যাড করে দেন। এই যে, ঠিক আছে, এই যে এক টিডির কাজ শেষ। আমি একটু এই যে টিডি গুলোকে একটু হ্যাঁ আলাদা আলাদা করলাম। 2 নম্বর কন্টেন্টটাকে পিক করলাম, ঠিক তেমনি ভাবে 2 নম্বর কন্টেন্টটাকে ধরে আমি এখন 2 নম্বর কন্টেন্টের এই যে 2 নম্বর যে টিডিটা আছে সেই টিডির ভিতরে গিয়ে আমি 2 নম্বর কন্টেন্টটাকে দিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে যদি আমার 3 4 থাকে সেটাও আমি ইউজ করব। তো এখন যদি আমি একটু দেখি আমার এখন এখানে পার্থক্যগুলো কি কি হচ্ছে, এই যে দেখেন, আমার 1 নম্বর কন্টেন্ট আমার এখানে চলে আসছে, 2 নম্বর কন্টেন্ট আমার এখানে চলে আসছে। এটার কালারটা অনেক বেশি হার্ড হয়ে গেছে। একটা লাইট কালার দেই, লাইট কালার কি আছে, অরেঞ্জ কালার দিয়ে দিই পার্পেলের জায়গায়। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখন এখানে আউটপুট চেক করি, এই যে দেখেন, এখন আসেন, এটা কিন্তু মিডল জোন ফোকাস করছে, মিডল জোন ফোকাস করে। এখন আমরা এখানে মিডল গুলোকে সব কন্টেন্ট মিডলে দেখতে পাচ্ছি। এখন আমরা মিডলে না দেখে আমরা চাচ্ছি যে উপরে অ্যালাইন করতে। উপরে অ্যালাইন কিভাবে করব? উপরে অ্যালাইন করার জন্য আমরা এখানে এই যে টেবিলের আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করা যায়, যে ভি অ্যালাইন টপ। ঠিক আছে, তো এখানে যখন আমি করলাম তখন দেখেন এখন আমার কন্টেন্ট গুলো কাজ করে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটা মেবি টপ মিডল বটম না। ওকে, টিআর কে বলতে হবে। এই যে, তো এখন ধরেন আমার এখানে কন্টেন্ট আমার এখানে ধরেন 2টা না, আমার আরো 3টা 4টা দরকার। তখন আমি কি করব? ধরেন 4টা কন্টেন্ট বাড়ানোর জন্য আমি আবার পুরো টিডি গুলোকে আবার ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, তাহলে টোটাল আমার 4টা কন্টেন্ট হলো, আর আমি অতিরিক্ত কন্টেন্ট যেগুলো আমি লিখেছিলাম সেগুলো আমি রিমুভ করে দিলাম। ওকে, তো এখন 4 কন্টেন্ট হয়ে গেছে, এই যে TD1 TD2, এরপর টিডি নাম্বার 3, এরপর টিডি নাম্বার 4। 4 কন্টেন্ট হয়ে গেছে, এখন আমার সাইজের হবে, প্রবলেম হবে। তো আমি এখানে এক কাজ করি, আবার এখানে সাইজের প্রবলেম হওয়ার কারণে আমি এখানে 1200 কন্টেন্ট দিয়ে দিই। তাহলে 400 800 এখন সবগুলোর জায়গায় 300 300 করে দিই, যেন লিস্ট আমার জায়গাটা হয়। এই যে, যখন আমি এই কাজটা করলাম এখন দেখেন এখানে আমার এখন কি, আমি যে স্ট্রাকচার গুলোতে আমি দেখতে পাচ্ছি সেগুলোকে আমি এখন এখানে দেখছি। এখন আসেন, আমার প্রথম লাইনে 4টা হয়ে গেল। ওকে, আমার এখানে কোনো প্রবলেম না, আমার এটা ওকে। দ্বিতীয় লাইনে আমি 3টা কন্টেন্ট রাখতে চাই, করব কি? সেম টেবিলটাই আমি আবার ব্যবহার করব। ঠিক আছে, আমি কপি করে পেস্ট করলাম, জাস্ট খালি ওখানে আমি কন্টেন্ট কমায় দিলাম। এই যে, আমার এখন কন্টেন্ট 3টা, তাহলে আমি 1 TD কমিয়ে ফেললাম। ওকে, আর এই জায়গাটা আমি এখন কি করে দিলাম, ওই যে অ্যামাউন্ট বাড়িয়ে 1200 সাথে ম্যাচ করিয়ে দিলাম। এখন কোনো কন্টেন্ট যদি আমার বড় লাগে, ছোট লাগে, সেগুলো আমি কি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এই যে দেখেন এখন আমার কন্টেন্ট এখানে, এই যে উপরে 4টা নিচে 3টা। কারো যদি পড়তে ইচ্ছা হয় সে রিড মোডে গিয়ে এটার বিস্তারিত পড়ে ফেললো, আবার ব্যাকে গেল, আবার ব্যাকে গিয়ে সে যদি এখন এই যে 2 নম্বর কন্টেন্টটা পড়তে চায় সেটা পড়তে পারলো। এই যে স্ট্রাকচারটা, এটাই হলো কি আমাদের টেবিল স্ট্রাকচার। স্যার ওয়েল, এটা আরেকবার একটু বোঝাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কোনটা বুঝিনি? অন্য স্যার এই যে স্ট্রাকচারটা আরেকবার একটু দেখাতে পারবেন স্যার? ওকে, খুবই ইজি। আমি একটু বাহির করে লিখি, হ্যাঁ, প্রথমে আপনাকে টেবিল লিখতে হবে। ইজি, টেবিল।
টেবিল লিখে এখন টেবিলের একটা হাইট ওয়েট দিয়ে বলতে হবে যে আমার হাইট কত উইডথ কত, এটা বলতে হবে। ঠিক আছে, এরপরে টেবিল রো লাগবে, টিআর। এরপরে সেই টিআর এর ভিতরেই লাগবে আমার টিডি। এটাই হলো আমাদের বেসিক স্ট্রাকচার, টেবিল, টিআর, টিডি। এখন যদি আমার কলাম মানে রো লাগে, ধরেন আমি আমার বক্সের মধ্যে আমি চাচ্ছি আমার এটা হলো 1 নাম্বার বক্স আর 2 নাম্বার বক্সটা আমি এইভাবে চাই, তখন আমার কি বাড়বে? এটা হলো একটা টিআর, আমাকে তখন টিআর বাড়াইতে হবে, তাহলে আমাকে টিআর নিতে হবে 2টা। এরপরে যদি আমার প্রথম টিআরের ভিতরে বক্স লাগে 3টা বা ধরেন 4টা, তখন আমি কি করতে হবে? আমাকে 4টা টিডি ইউজ করতে হবে। তাহলে আমি এখানে কি করব? আমাকে লিখতে হবে টিডি 4টা না? তো আমি এখানে টিডি 4। এখানে যদি আমার 2টা টিডি লাগে তখন আমি কি করব? এই যেভাবে টেবিল ডাটা ওই টিআর এর ভিতরেই আমাকে এখন এখানে কি করতে হবে? টিডি 2 করতে হবে। এটাই হলো কি আমাদের ম্যাথ। এবং এই টিডির ভিতরে পরবর্তীতে আমরা আমাদের যে কন্টেন্ট গুলো আছে, হেডলাইন, প্যারাগ্রাফ, রিড মোড যা যা আছে সেগুলো আমরা এখানে ইউজ করব, তাহলে আমাদের কন্টেন্ট গুলো কি হয়ে যাবে? ওই স্ট্রাকচারের মধ্যেই কন্টেন্ট গুলোকে ফলো করবে। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তো এটা ছিল আমাদের সেই আদিকালের টেবিল স্ট্রাকচার। স্যার আমরা ঠিক এখানে আছে, 2টা টেবিল না নিয়ে স্যার টিএইচ দিয়ে স্যার আবার এডি করতে পারি না? ওকে। এখন এখানে বিষয় হলো এই যে একটা গুড কোয়েশ্চেন আসছে, টেবিল আমি এখানে 2টা ব্যবহার করেছি। এখন আরেকজনের কোয়েশ্চেন হলো ভাই টেবিল 2টাই কেন ব্যবহার করলেন? আমার এখানে তাহলে এক টেবিলের মধ্যে আমি টিআরই ইউজ করতাম। মাত্রই তো আমি বললাম যে আমাদের তাহলে কি দরকার? 2 কলামেই তো কাজটা হচ্ছে, রাইট? এই যে সরি 2 রোতে তো কাজ হচ্ছে। এটা হলো রো নাম্বার 1, এটা হলো কি আমার রো নাম্বার 2। তাহলে আমি দ্বিতীয় রোটা নিলাম না কেন? বা দ্বিতীয় রো না নিয়ে আমি আবার কেন এই পুরো কাজটা আবার টেবিলেই কনভার্ট করলাম? এই কোয়েশ্চেন আনসারটা হলো রো কলাম তখনই পারফেক্টলি কাজ করবে যখন উপরের যতগুলো কলাম নিচেও ততগুলো কলাম সেম থাকবে। ফর এক্সাম্পল আমার উপরের রোতে কলাম কয়টা? 4টা। যদি আমার নিচের রোতেও কলাম 4টা হতো তাহলে পারফেক্টলি কাজ হইতো। এখন আমি এগুলো কি বলতেছি? চলেন আমি এটারও একটা ইয়া দিয়ে দিই, ডেমো দিয়ে দিই। ধরেন আমার এই যে মাঝখানে দুটো টেবিলটা জাস্ট আমি কেটে দিই, তাহলে তো আবার টি আর টি আর মিলে যাবে, রাইট? এখন দেখেন যখন আমি এটা কাজটা করতে গেলাম, আমার এখানে প্রবলেম একটা তৈরি হয়ে গেছে। কিরকম? দেখেন উপরে 4 কলাম, নিচে 3 কলাম কেন হয়েছে? সেজন্য সে একটা কলামকে জায়গা খালি কি রেখে দিছে। এখন এই কলামটার জায়গাটা আমি এখন যদি ফিল আপ করতে চাই, করতে পারবো। কিভাবে? ধরেন আমাকে এখন যে কোনো একটা কলামের 2 কলামের পাওয়ার দিয়ে দিতে হবে। এখন 1 কলামকে 2 কলামের পাওয়ার মানে কি? ধরেন আমাকে এখন বলতে হবে যে 3 নাম্বার কলামকে ভাই তোমার এই পাশের জায়গাটা খালি, তোমার এই জায়গাটার জন্য তুমি এই 2 জায়গায় একসাথে নিয়ে নাও। সেটাকে বলতে হয় কল স্প্যান। তো আমার 3 নাম্বার টিডি, এই যে 3 নাম্বার টিডি গিয়ে আমি এখানে কি বললাম? এই যে টিডির মধ্যে লিখবো হলো কল স্প্যান। কয়জনের পাওয়ার নিতে হবে? 2 জনের। মানে নিজেরটা সহ আরেকজনের। তাহলে টোটাল 2। যখন আমি এটা বললাম দেখেন অটোমেটিক্যালি সে তখন এই জায়গাটার পাওয়ারটা নিয়ে নিয়েছে। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন যে আমি এই জায়গার যে কন্টেন্টটা আছে, মানে আমি এই জায়গার খালি জায়গাটা আমি আসলে 3 জনের মধ্যেই ভাগ করে দেব। টেবিলের মাধ্যমে এটা করা সম্ভব না। তো এই কারণে আমরা এখন কি করলাম? এই কারণে আমরা এখন আলাদা টেবিল ইউজ করলাম যেন আমার যদি এরকম ডিফারেন্ট কলাম হয়, সেটাও যেন আমরা কি করতে পারি? ডিফারেন্ট কলামগুলোকে আমরা একসাথে যেভাবে আমরা চাই অ্যালাইন করে নিতে পারি। বিষয়টা বুঝতে পারছি কেন আমরা এই কাজটা করছি? তো সেজন্যই আমরা আলাদা, আলাদা রাখছি। জি স্যার। ওকে? টেবিলগুলোকে আবার আলাদা করে দিলাম। এখন দেখেন আমার উপরে 4 কলাম কোনো সমস্যা নেই, নিচেও 3 কলাম আমার কোনো প্রবলেম নাই। আর এখানে তো আমি এটাকে সেভ করছি না। ও আমি ভুল জায়গায় ইমপ্লিমেন্ট করছি। 1 মিনিট। সরি। এই জায়গায় দিতে হবে। হুম। এই যে দেখেন এখন 4 কলামের জায়গায় 3 কলাম। এখন আমার যদি নিচে আবার 2 কলাম লাগে তাহলে আমি আবার আলাদা টেবিল ব্যবহার করেও 2 কলামের দায়িত্বটা আমি নিতে পারি। আবার যদি আমার 1 কলাম হয় তাহলে আমি 1 কলামের দায়িত্বটা নিয়েও 1 কলাম ইউজ করতে পারি। তো এভাবে আমি একটা স্ট্রাকচার তৈরি করতে পারি একেবারে গুড ওয়েতে। ওকে, তো এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে?
কারো কোনো কোয়েশ্চেন নেই, রাইট? জি স্যার নাই। ওকে। তো এখন আসেন, যেহেতু আপনাদের কোয়েশ্চেন নাই, এখন আমরা নেক্সট একটা ফার্দার কোয়ারিজে আসি। বর্তমান আমাদের চাহিদা অনুসারে লেআউট সিস্টেমের জন্য টেবিল কি না? স্বয়ংসম্পূর্ণ না। বর্তমান আমাদের চাহিদা অনুসারে আমি যদি আজকে আমাদের চাহিদা ফিল আপ করার জন্য আমি আজকে টেবিলের উপর প্রায়োরিটি দিই, তাহলে সেই প্রায়োরিটিতে টেবিল কি করতে পারবে না? আমাদের আমাদের ডিমান্ড ফুলফিল করতে পারবে না। এটা একটা খুবই বড় একটা সমস্যা হয়ে গেছে। তো এখন এই জায়গায় তাহলে আমরা এখন কি করতে পারি? এই ডিমান্ডটা যেহেতু সে এখন ফুলফিল করতে পারতেছে না, সেই জায়গাটায় আমরা এখন ফুলফিল করার জন্য আমাদের যারা ওয়েব ডেভেলপার, যারা জনক, তারা কি করেছেন? আরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডভান্স আরো টেকনোলজি তৈরি করেছেন। তো সেটা আর HTML এর মধ্যে সীমাবদ্ধ হয়নি বা HTML এর মধ্যে তৈরি হয়নি, সেগুলো তৈরি হয়েছে CSS এর মাধ্যমে। এখন আসেন CSS টা কি? CSS গত ক্লাসে আমরা বলেছি ক্যাসকেডিং স্টাইল শিট। কি বলেছি? CSS ইজ ইকুয়াল টু ক্যাসকেডিং স্টাইল শিট। কি করে সে? আমার ওয়েবসাইটের যত রকমের ডিফল্ট ডিজাইন আছে সেখান থেকে বের হয়ে আমার চাহিদা মতো যে কন্টেন্ট আছে, আমার চাহিদা মতো কন্টেন্টের ডিজাইন সে তৈরি করে দেয়। নেক্সট পারে। তো এখন এটা কিভাবে করে সে? ওয়েল, আমি আগে একটা এক্সাম্পল দিয়ে আমি আগে আমাদের একটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ধরেন আমি একটা হেডলাইন কপি করে এটাকে আমি একটু আলাদাভাবে ফাংশন করি। হুম, ধরেন এটা হলো আমার হেডলাইন, এটা হলো আমার হেডলাইনের ইয়াটা, বিষয়টা। এই যে আমার হেডলাইন চলে আসছে। এখন আমি যে আমার এই হেডলাইনটায় কাজ করব, কিভাবে কাজ করব? হেডলাইনে কাজ করার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো আমাকে এই হেডলাইনের ভিতরে একটা স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। ওটাও কি? অ্যাট্রিবিউট। ওকে, এই যে তাই আমি স্টাইল ট্যাগ ইউজ করলাম। ইউজ করলে কিছু হবে না, এখন আমার স্টাইল ট্যাগের ভিতরে আমি এখন CSS ইমপ্লিমেশন করতে পারবো। কিরকম? ধরেন আমি এখন দিয়ে দিলাম যে ভাই আমার আসলে এই ট্যাগের যে কালারটা, কালো কালার আমার পছন্দ নেই, আমার এখন ডিফারেন্ট কালার দরকার। তাহলে আমি কিভাবে লিখবো? ডিরেক্ট বলবো যে আমার কালার লাগবে। এখন এতক্ষণ আমরা দেখেন কি দিয়েছিলাম? অ্যাট্রিবিউটের জন্য ইকুয়াল কোটেশন দিয়েছি, অন্যান্য মানে ট্যাগের জন্য লেস দেন গ্রেটার দেন। CSS এর জন্য আমাদের কিছু ভিন্নতা রয়েছে। CSS এর জন্য আমরা এখানে কি করেছি? ইকুয়াল মানে ক্লোন সেমাইক্লোন দিয়েছি। ঠিক আছে? তো এখন আসেন, এখানে আমি কালার দিলাম। কালারটা কি হবে? সেই আউটপুটের জন্য আমি যে ভ্যালুটা দিব, ধরেন আমি ভ্যালু দিলাম হলো কালারটা হবে রেড। এরপরে আমার যেটা এন্ডিং হয়ে গেছে এটার জন্য আমাকে সেমাইক্লোন দিয়ে এন্ডিং করাইতে হবে। এন্ডিং করালাম। এখন যদি আমি একটু দেখি, এই যে দেখেন আমার সেম কন্টেন্টের কালারটা রেড হয়ে গেছে। আমার লেখাটা সেন্টার লাগবে। কি করব আমি? এই যে যেটা সেমিকোলন শেষ সেখানে এরপর আমি আবার লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার, আবার সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেখেন সেন্টারে চলে আসছে। আমার সাইজ বাড়াইতে হবে। কি লিখবো? ফন্ট সাইজ কত? 18 পিক্সেল। 18 পিক্সেল তো অনেক ছোট, আরো বাড়াই দিই, ধরেন 40 পিক্সেল। সেভ করলাম। সেভ করার পরে রিফ্রেশ করি, এই যে সাইজ বড় হয়ে গেল। আর কি কি আছে? অনেক কিছু আছে, এটার অভাব নাই। ওকে, 40 না, আমি আরো বাড়াইলাম। আমি এখানে 40 এর জায়গায় 70 দিয়ে দিলাম। দেখবেন যে আরো বড় হয়ে গেছে। এই যে লেখার স্টাইলই আমার পছন্দ না। ওরা যে স্টাইলে লিখছে আমার সেই স্টাইলটা কি? আমার নিজেরই পছন্দ না। তাহলে আমি কি করব? সেমিকোলন শেষ, এরপর লিখবো যে ফন্ট ফ্যামিলি। কি বললাম? ফন্ট ফ্যামিলি বলে দিলাম হলো ধরেন উম, অনেকগুলো আছে, ডিফল্ট অনেকগুলো আছে, আমি ভেরধানা দিলাম। সেমিকোলন দিয়ে শেষ করে আমি আউটপুটটা রিফ্রেশ করে দেখলাম, এই যে দেখেন লেখার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা লেখার মাঝখানে মানে ওয়ার্ড, প্রতিটা অক্ষরের মাঝখানে একটা গ্যাপ বেশি লাগতেছে, আমার একটু চাপানো উচিত। তাহলে আমি কি করব? এখানে বলবো
লেটার স্পেসিং। লেটার স্পেসিং কত দিব? -3 পিক্সেল, মানে মাইনাস পর্যায়ে চলে যাবে। যখন আমি এটা দিলাম দেখেন লেখাগুলো অনেকটুকু অংশ চেপে গেছে। আরো চাপাবেন আপনি এখানে 5 6 আরো 8, মানে আমি 6 দিয়ে দিলাম, সেভ করলাম। দেখেন আমার লেখাগুলো আরো চেপে গেছে। এই যে দেখেন এখন গায়ে গায়ে লেগে গেছে, ফিগারের আই এফ একসাথে গায়ে লেগে গেছে। আমার কাছে মনে হয়েছে ওয়ার্ড গুলো আরেকটু স্পেস পাওয়া উচিত, সেটাও আছে কিন্তু সেটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। কত দিব? দিয়ে দিলাম ধরেন 5 পিক্সেল। দেখবেন যে 5 পিক্সেলেরও বেশি, মানে আগে যা আছে তা থেকে 5 পিক্সেল যোগ দিয়ে তারা কি করছে, এই যে গ্যাপটাকে বড় করেছে, প্রতিটা ওয়ার্ডের মাঝখানে যে গ্যাপটা আছে। তো তাহলে আমরা বুঝতে পারছি বিফোর আফটারটা একটু দেখি। যদি আমি একটু এটাকে ডুপ্লিকেট করে দেখাই, ধরেন আমার এইটাতে একটাতে স্টাইল নেই, আরেকটাতে স্টাইল আছে। এই যে এখন দেখেন এই ছিল সে আমার বিফোর, আর এটা হলো কি আমাদের আফটার। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এটা যে কোনো ট্যাগের সাথে অ্যাপ্লিকেবল। আপনার যে ট্যাগটাকে আপনাকে কি করতে হবে, আপনাকে যে ট্যাগটা নিয়ে কাজ করতে হবে আপনি সেটাকে সেম ওয়েতে কাজটা আদায় করে নিতে পারেন। যেমন আমার এই জিম্বাবুয়ে, মানে 2 নাম্বার টেবিলের 2 নাম্বার কলামের কাজ দরকার, তাহলে এই যে 2 নাম্বার কলাম, এখন আমি এই H1 কে ধরে আমি যা মন চাই তাই দিতে পারি। তো এটা হলো সিএসএস। তবে আমরা এখন যে ওয়েটা ব্যবহার করছি সেটা হলো সিএসএস এর ওল্ড ভার্সন। আমি সবগুলোর একটা কাজ করে যাচ্ছি যেন লিস্ট আপনারা কোডিং গুলো যেন ধরতে পারেন, যে আমি যে কাজগুলো করতেছি কেন করতেছি, কোথায় করতেছি, কি জন্য করতেছি। ঠিক আছে, হোয়াট, ওয়াই, হাউ। ওকে, 3টা কোশ্চেন আনসার আমি জাস্ট খালি করে যাচ্ছি যেন ভবিষ্যতে আপনারা এই বিষয়গুলো রিলেট করতে পারেন। তা এখন আমরা যে প্রসেসটা ইউজ করলাম সেটা কি, সিএসএস এর একটা ওল্ড ভার্সন, আমাদেরকে লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে, রাইট? সেম কাজটাই যদি আমাকে লেটেস্ট ভার্সন ইউজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে জানেন? সিএসএস এর জন্য আমার একটা নতুন পেজ তৈরি করতে হবে। যেমন আমি HTML এর জন্য কি করেছি, HTML এর জন্য 3টা পেজ তৈরি করেছি, 3 পেজের 3 HTML। CSS এর জন্য আমার একটা HTML পেজ তৈরি করতে হবে, সরি মানে CSS এর জন্য CSS পেজ তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করব? খুবই ইজি, ফাইল, নিউ, আসছে ফাইল, সেভ এস, ফোল্ডার অলরেডি ভিতরে আছে, যেই নামই দেই না কেন আমি স্টাইল দিলাম, কিন্তু শেষে এখন আর HTML হবে না, CSS ডট CSS। বিষয়টা বুঝতে পারছি? এখন যদি আমি এটাকে এন্টার প্রেস করি দেখবেন যে আমার এই ফাইলটা CSS এ সেভ হয়ে গেছে। এখন আমি এই CSS ফাইলটাতে করবোটা কি? আমি এই কোডগুলোকে ডিরেক্টলি নিয়ে আসবো, নিয়ে আসলেই কি কাজ করবে? আমি যদি ধরেন এই কোডটাকে আমি ডিরেক্টলি এখান থেকে এখানে নিয়ে আসলাম, বললাম যে এই তুমি এখন AS1 এর ভিতরে কাজ করো, সে কাজ করবে না। দেখেন অ্যাজ এ রেজাল্ট সে হতাশ করবে, কিছুই নেই এই কোডের উপরে। কেন করে নাই? তার অনেকগুলা রিজন আছে। ফার্স্ট রিজন, এই যে দুইটা পেজ দেখেন, আমার পোস্ট 1 পোস্ট 2 এই দুটা পেজকে দেখানোর জন্য আমার এখানে কি লিংক করা লাগছে না? কোথায়? এই যে এই হাইপার রেফারেন্স দিয়ে লিংক করা লাগছে না? হুম। এটা তো একটা থার্ড পার্টি পেজ না? তো এই পেজটা তো আমার এই পেজের সাথে সেট আপ করতে হবে, তো না করলে আমি বুঝাবো কি করে যে এই স্টাইল সিএসএস এর যতগুলো কোড ব্যবহার হচ্ছে সেটা মানে এই টেস্ট ডট এচটিএমএল এর জন্য? সেটা তো পোস্ট 1 এর জন্য হইতে পারে, সেটা তো পোস্ট 2 এর জন্য হইতে পারতো, মানে হইতে পারে। তো এই যে কখনোই আমরা কি করব না, ইনকমপ্লিটেড কমান্ড আমরা কখনো ইউজ করব না, করলে কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমি এখন কি করতে হবে, এই যে এটা যে স্টাইল শিট, এটা যে আমার আমার এই HTML এর জন্যই কাজ করবে, সেটার জন্য আমাকে এটাকে লিংক করতে হবে, আর লিংকটা করতে হবে আমরা হেডের ভিতরে। ঠিক আছে, এই হেডের ভিতরে আমি এখন চলে গেলাম লিংক, এরপরে রিলেশনশিপ, এরপরে হাইপার রেফারেন্স, তার মানে দুইটা অ্যাট্রিবিউট এখানেও লাগবে। এখন রিলেশনশিপের উপরে ছিল আইকন, এখন এখানে কি ইউজ হবে, এখন হবে স্টাইল শিট। হাইপার রেফারেন্সে আমার এখানে কি হবে, আমার এখানে হাইপার রেফারেন্সে যেটা ইউজ হবে সেটা হলো কি আমার পেজের নাম। তো আমার পেজের নাম কি ছিল, স্টাইল ডট সিএসএস। সেভ করলাম, আউটপুট চেক করি, তাও আসে নাই। একটা কাজ হয়েছে, এখন আরো কাজ বাকি আছে। এখন এই যে দেখেন আমার এটা কিন্তু লিংক হয়েছে, আমি এখন এটা শিওর দিয়ে বলতে পারি যে আমার এটা লিংক আপ হয়েছে। কিন্তু এই যে কমান্ড গুলো আমি দিছি এটা কোন ট্যাগের জন্য? এটা একটা কি কনফিউশন, এটা ঘোলাসা না, মানে একটা ধোঁয়াশা কমান্ড হয়ে গেল না?
এটা তো AH1 এর জন্য নাকি বডির জন্য নাকি H1 না টেবিল টিআর টিডির জন্য, কার জন্য আমি এই কোডগুলো ইউজ করব? তাহলে আমাকে এখন কি করতে হবে? যেই কোডের জন্য বা যেই ট্যাগের জন্য আমি এই কোডগুলোকে ব্যবহার করব, সিএসএস গুলোকে ব্যবহার করব, সেই ট্যাগের রেফারেন্স এখানে দিতে হবে। সেটা কিভাবে দিব? সেটা দেওয়ার জন্য আমার আহামরি কিছু না, H1 লিখে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার রিজন কি? সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সহজ রিজনটা হলো যে আমার যেহেতু কমান্ড তো আর একজনের জন্য না, আরো মাল্টিপল পার্সনের জন্য কমান্ড হবে, সেই জায়গা থেকে যেন আমি বুঝাইতে পারি যে কোন কমান্ড কার জন্য। ঠিক আছে? আবার এখানে আমরা যখন আলাদা সিএসএস ব্যবহার করি তখন আমরা এই যে গোছানোর স্বার্থে প্রতিটা আলাদা আলাদা কলামগুলোকে আমরা আমরা আলাদা করে ফেলি। এই যে মানে এক লাইনে রাখে, দেখতে সুন্দর লাগে, অর্গানাইজ থাকে, তো সবকিছুকে খুব সুন্দরভাবে ইয়া করে। ওকে, এখন আসেন, এখন দেখি তো, আমি তো নামও মেনশন করলাম, কাজ করতেছে, কংগ্রাচুলেশন, কাজ করতেছে। প্রবলেমটা কি দেখেন, আমি H1 কে ডাকছি, তো যত H1 আছে এই পেজে সব H1 এর উপরই সেম ডিজাইন ইমপ্লিমেন্ট হয়ে গেছে। মানে বিষয়টা অনেকটা এরকম, একই শ্রেণীকক্ষে 5 আব্দুল্লাহ, আব্দুল্লাহ করে ডাক দিছে, 5 জনই দাঁড়ায় গেছে। এখন আমাকে কি করতে হবে? 5 আব্দুল্লাহর কাকে আমার দরকার তাকে আরো স্পেসিফাই করে বলতে হবে না? যেমন আমার যদি চুল বড় হয়, এই চুল বড় আব্দুল্লাহ দাঁড়াও। এই যে চুল বড় একটা কি আমার নামের সাথে একটা ইউনিক একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেটা আমাকে ডিফাইন করছে, তাই না? যখন যেহেতু আমাদের ট্যাগ লিমিটেড, এই যে আমরা যে কমান্ড গুলো লিখতেছি এখানে কি HTML এর কমান্ড, এগুলোকে আমরা ট্যাগ বলি, HTML ট্যাগ। HTML ট্যাগ কিন্তু আনলিমিটেড না, লিমিটেড 136টা মাত্র। এর মধ্যে আমরা হয়তোবা নিত্য প্রয়োজনীয় কাজে কমপক্ষে 40 থেকে 50টা ইউজ করি, বাকি 70টা আমরা ব্যবহারই করি না, মানে বাকিগুলো আমরা ব্যবহারই করি না। তো তার মানে আমি যদি একটা মানে বড় পরিসরে একটা ওয়েবসাইট বানাই, সেখানেও আমার ওই 40-50 ট্যাগের মধ্যে হয়ে যাবে। তাহলে ওই ট্যাগগুলো দেখবেন যে প্রতিনিয়ত কি হচ্ছে, রিপিট হচ্ছে। H1 আমার এখানে 5 বার ইউজ হবে, 10 বার ইউজ হবে, তখন আমার এইভাবে ফাংশন হবে। ঠিক আছে? তো এই যে এখন যে আমার এই যে লিমিটেশনের কারণে, সরি লিমিটেশন না, মানে রিপিটেশন যে হচ্ছে, আমি এখানে বলছি H1 কে কাজ করো, সে H1 কেই কাজ করতেছে, কিন্তু প্রবলেমটা কোথায়? সব H1 এর উপরে ইমপ্লিকেশন হয়ে গেছে। তাহলে আমি কি করতে হবে? আমার যে H1 এর উপর আসলে এই কাজটা লাগবে তাকে আমাকে স্পেসিফাইড করতে হবে যে ভাই H1 এর ভিতরে অমুক ব্যক্তি অমুক H1 টার জন্যই আমার কাজ দরকার। এখন অমুক H1 টা কে? এটা। এই H1 এর ভিতরে আমার কিছু ইউনিক কিছু জিনিস মেনশন করতে হবে, সেটা হয়তোবা ক্লাস, ক্লাস দিয়ে শুরু করা যেতে পারে। ওই যে ক্লাস কেন লিখলাম? ছদ্মনাম। ঠিক আছে? তো এখানে আমি ক্লাস নেম দিলাম ধরেন এ, বা ওই যে এক্স, আমরা ধরে নিই যে ওই অনেক সময় আমরা বলি যে এক্স অঙ্কের ম্যাথের মধ্যে, কারণ এটাই হলো আমার সে কি, আমার সেই ছদ্মবেশ। এখন আমি ডিরেক্টলি এখানে আবার এসও মেনশন করতে পারবো না, কারণ এক্স এটা কোনো ট্যাগ না, ডিরেক্টলি ট্যাগ সে ধরতে পারবে না। তো এই যে এটা যে একটা ছদ্মনাম ক্লাস, এটা যেটা ক্লাস, এই ক্লাসের জন্য আমাদের এখানে এক্সট্রা একটা ডট দেওয়া লাগে, মানে ক্লাস এক্স। যখন আমি ক্লাস এক্স এর জন্য আমি যখন দিলাম, এখন যদি আমি রিফ্রেশ করি, শুধুমাত্র আমার ওই প্রথম H1 টাই কাজ করতেছে, বাকি আর কেউ কাজ করতেছে না, সব এই যে দেখেন। তার মানে এই যে আমি এখন একটা ট্যাগকে কিভাবে স্পেসিফাই করতে পারি সেই প্রসেসটাও জানলাম। সিএসএস এর ভাষায় এই জিনিসটাকে বলা হয় সিলেক্টর। আমরা তো এগুলো সব ছদ্মনামে শিখতেছি। এই যে আমি যেখানে ক্লাস নেম ইউজ করলাম, এগুলো কি সিলেক্টর, মানে হলো ট্যাগ ধরার একটা মাধ্যম। ঠিক আছে? সিলেক্টর আমাদের সিএসএস এর 4 প্রকার, মানে মেইন সিলেক্টর যেগুলা ট্যাগ, যেগুলো আমরা ডিরেক্ট নাম ধরে মেনশন করি, H1 H2, যে একটু আগে করলাম। এরপর আছে ক্লাস, 2 নাম্বার যেটা মাত্র ব্যবহার করলাম, আরেকটা আছে আইডি সিমিলার টু ক্লাস, আরেকটা আছে ইউনিভার্সাল। ঠিক আছে? ইউনিভার্সাল মানে স্টার সিম্বল। তো আমাদের ওয়ার্ডপ্রেসে স্টার সিম্বল তেমন একটা ব্যবহার করা হয় না। বাকি তিনটা আমরা, তিনটার মধ্যে আমরা বেশিরভাগ সময় এই দুটো ফরম্যাট ব্যবহার করলেও আমাদের চোখে পড়ে না, কারণ আমরা বলছি ওয়ার্ডপ্রেসে গেলে আমরা কখনোই কি করবো না, কোডিং এর দিকে তাকাবো না। হয়তোবা কালে বাদরে আমার কিছু জিনিস মডিফিকেশনের জন্য ইউজ করা লাগতে পারে, আদারওয়াইজ আমাদের দরকার নাই। স্যার আমাদের যে ওয়েবসাইট তৈরি করা HTML CSS যে করা আছে সেটাকে কি ওয়ার্ডপ্রেস দিয়ে কনভার্ট করতে পারবো?
না, তার জন্য আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের হ্যালো কোশ্চেন আমরা একটু পরে করি। স্যার আসসালামু আলাইকুম, আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। ভিজুয়াল স্টুডিওতে করানো যায় না আমাদের এই কোডগুলো স্যার? আপনার ইচ্ছে হলে আপনি করেন, কারণ আমাদের ভিজুয়াল স্টুডিওর মতো তো হার্ড সফটওয়্যার প্রয়োজন নাই। বেসিক কোড করতেছি, বেসিক কোড মানে ওই যে মশা মারতে কামান দাগানো বিষয়টা হয়ে যাবে। আপনি করতে আচ্ছা পারেন, আচ্ছা। সমস্যা নেই। হ্যাঁ, স্যার রাবেয়া স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হলো, আমরা ওয়ার্ডপ্রেসে যখন একটা ডিজাইন করলাম, ধরেন একটা ল্যান্ডিং পেজ একটা তৈরি করলাম। এখন আমি তো একটা পেজ করলাম একটা ডিজাইন, এখন আমার প্রয়োজন এই একই ডিজাইনের আরেকটা পেজ মানে তৈরি করা। সেক্ষেত্রে কি আমার এই ডিজাইন যে ডিজাইনটা আমি করলাম ওইটা কি কপি করে আমার ওই ওয়ার্ডপ্রেসের আরেকটা পেজে নেওয়ার কোনো সুযোগ আছে? ডুপ্লিকেট করবেন আপনি। ডুপ্লিকেট করলে তো স্যার সেকশন ধরে ধরে তো ডুপ্লিকেট করাই যাচ্ছে, না, কিন্তু পেজ আমি ডুপ্লিকেট হয় তো। পেজ টোটাল পেজটা ডুপ্লিকেট হয়? হ্যাঁ, হবে না কেন? স্যার এটা তাহলে আচ্ছা ঠিক আছে, দেখাই আপনার কাছ দেবনি, থেকে আমি আচ্ছা ঠিক আছে। যখন ক্লাস আসবে দেখাই দেব। ওকে, মাঝখানে কোয়েশ্চেন করলে কন্টিনিউটি হয় না, মেনটেন হয় না। হ্যাঁ, তখন দেখা যাবে যে আমি আরেক টপিক থেকে আরেক টপিক সুইচ করে যাব, তো সেটার জন্য আপনাদেরই সমস্যা হবে। কোয়েশ্চেন গুলো আমরা মাঝপথে না আর করি। হ্যাঁ, ওকে। তো এখন আসেন আমাদের সিএসএস এ কি অনেক রকমের ক্লাসে মানে সিলেক্টর আছে। তো মেজরিটি আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি এই ক্লাসটাই, কারণ ডিরেক্ট ট্যাগ ধরা যায় না। ওই যে দেখলেন একটু আগে প্রবলেমটা, মানে একজনের নাম ডাকলাম 10 জন দাঁড়ায় যায়। ঠিক আছে, সেজন্য আমাদের ক্লাসটা এই সবচেয়ে বেশি মেজর ব্যবহার করা হয়, এবং সেই ক্লাস নেমটা আমরা এইভাবে লিখি। এখন ক্লাস নেমের লেখার কিছু রুলস আছে। ঠিক আছে, ক্লাস নেম আমরা কখনোই কি করব না, নাম্বার দিয়ে শুরু করব না। ধরেন আমি 1x 2x 3x এভাবে নাম্বার দিয়ে আমরা ক্লাস নেম শুরু করতে পারবো না। এটা হলো রুলস নাম্বার 1। আমরা শেষে 1 দিতে পারি, শেষে 2 দিতে পারি। মানে আপনাকে সব সময় না ক্লাসের নামটা ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, অলওয়েজ। 2 নাম্বার যে বিষয়টা সেটা হলো, ধরেন x1, ঠিক আছে, দুইটা ওয়ার্ড। ধরেন আমার এখানে ক্লাস নেমটা আসলে কি এক ওয়ার্ডের না, 2 ওয়ার্ডের। ধরেন এক্স ওয়াই, এক্স একটা ওয়ার্ড, ওয়াই একটা ওয়ার্ড, মাঝখানে স্পেস দিতে পারবেন না। আপনি এক্সপেক্ট করতেছেন যে 2 ওয়ার্ড যেহেতু, তাহলে আমি আলাদা করে বোঝানোর জন্য আমি দুটো ওয়ার্ড ইউজ করি। এটা করা যাবে না। আপনার দরকার হলে আপনি হাইপেন আন্ডারস্কোর ইউজ করেন। ঠিক আছে, কিন্তু কি করতে পারবেন না, আপনি স্পেস দিতে পারবেন না। 3 নাম্বার রুলস, এই স্পেশাল ক্যারেক্টার কোনোটাই অ্যালাউ না, শুধুমাত্র হাইপেন আন্ডারস্কোর ছাড়া। আপনি ক্লাস নেমের মধ্যে এক্সপেক্ট করতেছেন যে এক্সক্লেমেটরি সাইন, অ্যাড্রেস সাইন, হ্যাশট্যাগ, ডলার সাইন, পার্সেন্টেজ, অ্যান্ড সাইন, ইনটু সাইন, পরে ব্র্যাকেট সাইন, এগুলোকে ব্যবহার করবেন না, এগুলো কাজ করবে না, শুধুমাত্র আন্ডারস্কোর আর হাইপেন ছাড়া। 3টা রুল, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। নাম্বার 2, স্পেস দেওয়া যাবে না একই ক্লাসের নামের মধ্যে। নাম্বার 3, স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। এক্সেপশন কোনগুলো? আন্ডারস্কোর, হাইপেন। বিষয়টা ক্লিয়ার? ওকে। তো ধরেন এখন আমার সেম আরেকটা হেডিং চলে আসলো। সেটা কি? সেটা হলো ওয়াই। তাহলে এখন আমি কি করব? ওই যে এখন আমি সেম মডিফিকেশন গুলো করব। কার জন্য? ওয়াই এর জন্য। তো আমি এখন ধরেন এক্স এর জায়গায় আমি এখন ওয়াই ইউজ করলাম। আর রেড এর জায়গায় আমি এখন এখানে দিয়ে দিলাম হলো টেল কালার। এটাও একটা কালার। ঠিক আছে? সেভ করলাম। আউটপুট দেখি। এই যে এক্স কন্টেন্ট, ওয়াই কন্টেন্ট। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের সিএসএস গুলো কোন খাতে কেন দরকার। এটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা যেটা করব সেটা হলো যে ঠিক আছে, সিএসএস এর একটা ধারণা পেয়ে গেলাম। সিএসএস শুধু কি লেখার উপরই প্রযোজ্য তা না, আমি বলতেছি মানে সব দিক থেকে প্রযোজ্য। এক্সাম্পল হিসেবে আমি জাস্ট খালি লেখার উপরে ইমপ্লিমেন্ট করলাম। ইমেজ দরকার, ইমেজের উপরও সিএসএস ইউজ হয়। ঠিক আছে, যেমন আমাদের কি ব্লগ সাইটের কথা মনে আছে কিনা, আমরা যখন পোস্ট তৈরি করতাম, পোস্টের মধ্যে আমরা যখন ইমেজ কন্টেন্ট বা ধরুন একটা হেডিং ট্যাগ বা একটা লেখার মডিফিকেশন করতে হলে তখন লেখার সাইজ, কালার, প্যাডিং, মার্জিন আরো অনেক কিছু দেওয়া যেত। কিন্তু যখন আমি ইমেজে যেতাম, ইমেজের মধ্যে কিন্তু ওই কন্টেন্টের মডিফিকেশনের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেত। বিষয়টা এরকম। ক্ষেত্র বিশেষে আমার এক্স এর জন্য একটা আছে, ওয়াই এর জন্য একটা আছে। তো আমার এই জায়গায় ইমেজের জন্য একরকম, পরবর্তীতে অন্যান্য কন্টেন্ট আসলে সেটার জন্য আরেক রকম। ওকে, এবার আসেন আমাদের নেক্সট যে টাস্ক সেটা হলো ফ্লেক্স বক্সটা কি।
এই যে এখন সিএসএস ফ্লেক্স বক্স কে ধরার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা কি ডিভাইডার কি। আসেন একটা ট্যাগের সাথে ইন্ট্রোডিউস করে, সে ট্যাগের নামটা হলো ডিভ। নাম কি? ডিভ। ডিভের নাম ফুল ফর্ম কি? ডিভাইড, ডিভাইডার, যে নামে আপনি মেনশন করেন না কেন, ঠিক আছে। এখন ডিভাইডার মানে কি? মানে হলো বিভাজন করা। এখন বিভাজনটা আসলে কি ইন্ডিকেট করে? মানে আমার আমার যেটা মাথায় ধরে বা আমি যেভাবে বিষয়টাকে ব্রিফ করি, এই যে দেখেন এত সুন্দর একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে আমার এখানে কি এই কন্টেন্টটাকে তৈরি করার জন্য আমার কি করা লাগছে, আমার এই পুরো স্ক্রিনটাকে কি কোনো না কোনো ভাবে ডিভাইড করা লাগছে না। আমি ভাগ না করলে তো, আমি বা কাটতে না পারলে তো আমি এত সুন্দর কাজটা করতে পারতাম না, তাই না? এই কাজগুলো কি করার জন্য এই যে দেখেন আমার এখানে 4টা ডিভাইডার ইউজ করা হয়েছে। 1টা 2টা 3টা 4টা, আরো ডিভাইডার ভিতর কত আছে, মানে মেজর ডিভাইডার কত? 4টা। তো এই ডিভাইডারটা আমাকে সিএসএস এর ক্ষেত্রে আমার পুরো পেজটাকে ডিভাইড করতে হেল্প করে। আমি পেজ ডিভাইড করে আমি আমার মতো করে সেকশন তৈরি করতে পারবো। এখন ডিভাইড আমি যতবার করতে চাই ততবার। তো আমি যদি এখন একটু দেখি, ডিভাইডারের নিজস্ব কোনো কি নেই, কোনো ইন্টারফেস নেই। আমি এটাকে সেভ করলাম, এখন এক্সপেক্ট করে যে আমার এখানে কিছু খুবই আমূল পরিবর্তন চলে আসবে, না, কিছুই নেই, ঠিক আছে। ডিভের নিজস্ব কোনো কি নেই, ইন্টারফেস নেই, যতক্ষণ না পর্যন্ত আমি সিএসএস কে ব্যবহার করে তার থেকে কোনো ইন্টারফেস মেক করি। তো চলেন আমি একটা ক্লাস নেম দিয়ে দিই। এখন ক্লাস নেমটা কি দিলাম? ধরেন বক্স। ওকে, এখন আসেন এই যে বক্সটা আমি নিলাম, এই বক্সটাকে আমাকে এখন যদি ডিজাইন করতে হয়, আমি এখানে ডট বক্স লিখে নিলাম। এখন বক্স কি জিনিস? ধরেন একটা বক্স যেটা 4 কোণা হইতে পারে, তাই না? এরকম একটা বক্স। তো বক্স করার জন্য আমাকে এখন কি করতে হবে? একটা বক্সের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থতা দিতে হবে। তো আমি এখানে হাইট দিয়ে দিলাম। হাইট কত? ধরেন 250 পিক্সেল, ঠিক আছে। উইডথ দিলাম ধরেন 250 পিক্সেল। আর ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, এখন আর বিজি কালার লিখলে কাজ করবে না, কারণ ব্যাকগ্রাউন্ড বিজি কালার লিখলে কাজ করতে হলো সিএস এর জন্য, এইচটিএমএল এর জন্য। সিএস এর জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড কালার পুরোটাই লিখতে হবে। দিয়ে দিলাম হলো কি রেড। এটুকু কাজ করলাম, করার সাথে সাথে দেখেন আমার এই জায়গায় ওই যে রেড কালার বক্সটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। ওকে, বক্স এসে পড়লো, খুবই ভালো, দেখে খুবই আরাম পাচ্ছি, মানে মজা পাচ্ছি। এখন এই বক্সটাকে যদি আমি সেন্টার আনতে চাই, কি করব? অ্যালাইনমেন্ট সেন্টার দিলে হবে না। অ্যালাইন সেন্টার দিলে কাজ করতে শুধুমাত্র কি এই যে অ্যালাইন সেন্টার দিলাম। এখানে আসলে এটার জন্য কোনো কিছুই হবে না, কারণ অ্যালাইন বলতে কিছুই নেই সিএসএস এ। টেক্সট অ্যালাইন হইতে পারে, কিন্তু এটা কি টেক্সট না এটা। তাহলে এখন আমি যদি মিডল আনতে চাই, মিডল আনার একটা শর্টকাট মাধ্যম আছে। এখন সেটা কি জিনিস সেটা আমি বললে সেটা একটু হবে, জটিল হবে। জাস্ট আমি ইউজ করি মার্জিন অটো। আরে কত কিছু আইসা পড়ে রে। এই যে সেই মার্জিন অটো। এখন মার্জিন কি জিনিস কেন পরে আসতেছি, বাট সেন্টার করতে চাইলে সেন্টার এভাবে করতে পারবেন। আমরা বুঝতে পারছি। তাহলে আমি একটা বক্স আনতে বললাম, যে বক্সটার মধ্যে সেন্টার বাদে যদি অন্য জায়গায় নিতে চাই, এক্সাম্পল মানে এই এটা তো আপনি সেন্টারে নিলেন, আমি সেন্টারে নিব না, আমি হচ্ছে ওই লেফট যে রাইট নেবেন। হ্যাঁ রেপ লাইট বা হচ্ছে আপনার এই যে প্রোফাইল লেখা আছে ওর নিচে থেকে শুরু করবো এরকম। মানে এই দুজনের মাঝখানে আনবেন। না না না, এই যে নিচের যে হেডার আছে না, হেডারের যে প্রোফাইল, ছোট হেডার, আমি এইখান থেকে ধরেন শুরু করতে যাচ্ছি, মানে এর উপর থেকে এই পর্যন্ত নিব, তাহলে কিভাবে করবো? তখন স্ট্রাকচার মেক করতে হবে। তাহলে আমি যে কাজটা করেছি এই কাজটা এখন আমাকে কি টেবিলের মধ্যে রাখতে হবে, যেহেতু আমার নিচে টেবিল আছে। তার মানে আমার ওইটা না স্ট্রাকচারের স্যার, মানে আমি যে পজিশনে আছে উপরে নিব, কিন্তু মানে আপনি তো সেন্টারে নিয়ে আসলেন, আমি সেন্টারে আচ্ছা নিব আমি না, বুঝতে আমি পারছি। সেন্টার আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস ওইটা আপনি একটা ডিভের চাচ্ছেন যে ভেতরে মানে নিয়ে আপনার ওই ডিভটা নিতে হবে, বুঝছেন? আপনি জি এই জায়গা জি থেকে আপনি এখন এই জায়গাটা এইখানে আনতে চাচ্ছেন, মানে কাস্টম এরিয়াতে জি আনতে জি চাচ্ছেন। জি স্যার, করতে পারবেন, এটাই বলতেছি আর কি। সেটা আপনি আলাদা ডিপ না, সেটা ওইটা আপনি এখনই করতে পারবেন। কিভাবে করবেন? সেটা হলো আপনাকে মার্জিন দিয়ে কাজ করাইতে হবে।
সেভ করি না, সেভ করিনি। এই যে আমি যে একটু আগে মার্জিন ইউজ করলাম না, আপনি এখানে মার্জিন লেফট দিয়ে দিবেন, মার্জিন লেফট। এখন কত দিলে আসলে আসবে, ধরেন আমি এখানে 250 পিক্সেল দিয়ে দিলাম। এখন 250 পিক্সেল মার্জিন লেফট দিলে সে কি করবে, ওই 250 পিক্সেল পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে আসবে, মানে বেশি হয়ে গেছে, তাহলে আমি 200 পিক্সেল দিয়ে দিই। তাহলে এবার অ্যালাইন করে নেন যে কত পিক্সেল আনলে আপনার এটা পারফেক্টলি ব্যালেন্স হচ্ছে। 150, বুঝতে পারছি? একটু 70 দেন স্যার। এই যে 150 কাছাকাছি, বুঝতে পারছি? তো এটা কাস্টম জায়গায় আনাটা এটা আমরা পরে শিখবো, এখন এটা ম্যান্ডেটরি না। আর মার্জিন এটা প্রপার কোনো ব্যবহার না, কেন না এটা পরে জানবো। মানে আমি তো জাস্ট খালি এখন ঠেকায় পরে মার্জিন ব্যবহার করছি, বাট এখানে মার্জিন ব্যবহার করা গুড প্র্যাকটিস না। ওকে, তো আমরা আশা করি অ্যাটলিস্ট একটা পয়েন্ট পেয়েছি যে আমরা যদি চাই আমাদের কন্টেন্টকে আমরা কিভাবে মেক করে সেটাকে সেট আপ করতে চাই, সেটা আমরা অ্যাটলিস্ট করতে পারছি। এখন আসেন, আমার এই কন্টেন্টটা আর এত ছোট হবে না, এখন কন্টেন্টটাকে আমি বড় করলাম। উইথ আমি এখন 250 না, আমি এখানে 750 দিলাম, ঠিক আছে? ওকে, বড় হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমার এখানে হাইট আর 250 না, হাইটে দিয়ে দিলাম 400। তাহলে আমার এই অবজেক্টটা টোটালি একটু বড় পরিসরে তৈরি হয়েছে। আমার এক্সপেকটেশনটা হলো আমি যে কাজটা টেবিলের মাধ্যমে কি অ্যাচিভ করেছি, সেই কাজটা আমি এখন সিএসএস দিয়ে অ্যাচিভ করব, এই ডিভের মাধ্যমে। কিভাবে পসিবল? তাহলে এখন আমার যে কাজটা ডিভের মাধ্যমে পসিবল করা উচিত, সেটার জন্য আমাকে এখন কি করতে হবে, যেমনটা আমি টেবিলের ভিতরে টিআরটিডির ব্যবহার করেছিলাম, ডিভের মধ্যে কোনো চাইল্ড ডিভ হয় না। মানে ডিভের আপনি যদি মনে করেন যে ডিভের কোনো আদার কোনো ফরম্যাট আছে যে সে এটাকে ডিরেক্টলি চাইল্ড হিসেবে ডিফাইন করতে পারবে না, এমন কোনো ডিভ, এমন কোনো অপশন নাই। আপনাকে মেইন ডিভই ব্যবহার করতে হবে, ঠিক আছে? মেইন ডিভ ব্যবহার করে সেই ডিভটাকে আপনি এখন কি করে দেন, অ্যাজ এ ক্লাস নেম বলে দেন এটা হলো কি আমার চাইল্ড বক্স। এই যে কি লিখলাম, CHILD, চাইল্ড বক্স, ঠিক আছে? ইভেন আমি এখানে লিখলাম হলো বক্স 01, আবার এটাকে ডুপ্লিকেট করে বক্স 02, আমি 3টা বক্স চাই পাশাপাশি, বক্স 03। স্যার ডুপ্লিকেটটা করলেন কিভাবে? কন্ট্রোল ডি, এই যে 3 বক্স নিচে নিচে আসছে। এখন এটাকে সুন্দর অ্যালাইন করতে হবে। আচ্ছা, আর এই বক্সটাকে আমি সেন্টার করি, তাই না? একটু ভালো লাগবে সেন্টার করলে, মার্জিন অটো করে দিই। হ্যাঁ, এখন আসেন আমি এটার কালারটা একটু লাইট কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেডের জায়গায় আমি এখানে লাইট গ্রে করে দিই, খুবই হালকা একটা কালার হবে, কালারই তো নাই, লাইট গ্রে। এই যে এখন আমি যদি প্রতিটা বক্সের একটা ডিজাইন করি, ধরেন 400কে 3 ভাগ করলে কত পাবে, 133, হ্যাঁ 133 করে পাবে, রাইট? তো আমি এখন চাইল্ড বক্স একটাকে ডাকলাম, এই যে চাইল্ড বক্স ডেকে ধরেন এই চাইল্ড বক্সের একটা হাইট দিলাম, কত হাইট, 133 পিক্সেল। ওকে, এখন উইথ দিলাম 250 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, এটা আমি দিয়ে দিলাম হলো টেল কালার। যখন আমি এই কাজটা করলাম, দেখেন চাইল্ড বক্স কি চলে আসছে, আসছে ঠিকই, কিন্তু একটু প্রবলেমও আছে, নিচে নিচে আসছে, আমার তো দরকার পাশাপাশি, তাই না? এখন নিচে নিচে আসার রিজনটা কি? আর এটাকে আমি ডিরেক্টলি আচ্ছা 250 পিক্সেলই রাখি, আমি এইখানে 250 পিক্সেলই দিই। আমার টার্গেট ছিল কি, 3টা বক্সই আমার মেইন বক্সটাকে ফিল আপ করবে, কিন্তু সেইটা না করে আমার বক্স নাম্বার 1 এখানে, বক্স নাম্বার 2 এখানে, বক্স নাম্বার 3 এখানে, মানে ওই যে টেবিলের নিচে চলে আসছে আর কি। আমার টেবিলের উপর আনতে পারলে সেটাও আমি আনতে পারবো জেড ইন্ডেক্স ইউজ করে। ভার্টিক্যাল দিতে হবে। আচ্ছা, এটা পরে করতেছি, মানে অ্যাটলিস্ট আসছে, কন্টেন্ট আসছে, আমরা তো এটা বুঝতেছি, আমরা ওই জেড ইন্ডেক্স এখন মাথা না ঘামাই, বাট আমার কন্টেন্ট গুলো নিচে নিচে আসছে, আমার তো দরকার পাশাপাশি। স্যার এখন এখানে আমাকে যেটা ভার্টিক্যাল করতে করে হবে, দিতে হয় নাকি, অ্যালাইন ভার্টিক্যাল করে দিলে হবে না? না
এখন আমাকে মেইন বক্সকে বলতে হবে দেখো তোমার ভিতরগত যে কন্টেন্ট গুলো আছে, যেমন আমি টেবিলকে কিছু বলা লাগে নাই, তাই না? টেবিল তো অটোমেটিক্যালি মেনটেন করছে, কারণ তার টি আর টি আলাদা আলাদা মিনিং আছে। আমার এখানে সবাই ইটিভ, মানে ক্লাস নাম না থাকলে সবাই কি জমজ। ক্লাসের মাধ্যমে আমি তাদের মধ্যে আইডেন্টিফাই করতেছি কে মেইন বক্স কে চাইল্ড বক্স। আমি মেইন বক্সে গিয়ে বলবো যে দেখো তোমার ভিতরগত যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে আমার পাশাপাশি দরকার, নিচে নিচে না। সেটার জন্য আমি এখন বললাম যে তাহলে তুমি এক কাজ করো, তোমার যে ডিসপ্লেটা আছে সেটা তুমি ফ্লেক্স করে দাও। এই যে ফ্লেক্স, যখন আমি জাস্ট এই ওয়ার্ডটা ইউজ করলাম তখনই দেখেন আমার বক্স নাম্বার 1 বক্স নাম্বার 2 3 পাশাপাশি চলে আসছে। এখন তিনজনই একেবারে গায়ে ঘেঁষে ঘেঁষে বসে আছে, আমার এটা দেখতে অস্বস্তি লাগতেছে। আমি বললাম যে না, গায়ে ঘেঁষে দাঁড়ানোর কোনো কারণ নাই, তুমি দুজনের মাঝখানে গ্যাপ দাও। তো আমি এখানে গ্যাপ লিখে দিলাম, ধরেন 10 পিক্সেল 20 পিক্সেল যতটুকুই দেন আপনি। আমি গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার সাথে সাথে এই কন্টেন্ট গুলো প্রতিটার মাঝখানে দেখেন 10 পিক্সেল করে আমি এখন গ্যাপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন আমার এখন স্ট্রাকচার তৈরি করা শুরু হয়ে গেল। এখন আমার যদি ইয়া লাগে, ধরেন কন্টেন্ট আসে, আমি এখন এই কন্টেন্ট গুলো কি এখানে দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারবো না? অবশ্যই করতে পারবো। সেম ফর্মুলা, আমি জাস্ট খালি এখন এই যে হেডলাইন প্যারাগ্রাফ গুলোকে আমি চাইল্ড বক্স একটার মধ্যে দিয়ে দিলাম। এই যে জায়গা ঠিক মতো না হলেও স্টার্ট আপটা ঠিক মতোই হয়েছে। এই যে এখন আমি আমার হাইটটা উঠাই দিই, আমার হাইট যে 250 পিক্সেলই লাগবে এমন কোনো শর্ত না। আমি জাস্ট খালি হাইটটাকে উঠিয়ে দিই, সে এখন অটো মেনটেন করবে, হাইট অটো করবে, মানে তার যতটুকু দরকার সে ততটুকু হাইটই নিবে। ঠিক আছে, তো টেবিল আমাকে ঝামেলা করতেছে, তো টেবিলটা আমি কিছু সময়ের জন্য অফ করে দিই। কোড থাকবে বাট অফ হবে। সেটা কিভাবে সম্ভব? ওটা কোড পাওয়া যায় লেস দেন আশ্চর্যক চিহ্ন ডাবল হাইপেন, আবার এন্ডিং পয়েন্টে গিয়েও এটা বলে দিতে হবে যেখানে গিয়ে শেষ হচ্ছে, যেমন এই যে ডাবল হাইপেন গ্রেটার দেন। তো এটা যেটা করবে সেটা হলো আমার কোডগুলোকে ব্লক করে দিবে। এখন দেখেন 250 পিক্সেল হওয়ার পরে সে আমার এখন জায়গাটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণটা হলো আমি আমার চাইল্ড বক্সকে 250 পিক্সেল দিয়ে রাখছি। দরকার নেই, আমি এটাও কেটে দিলাম। সে এখন অটোমেটিক্যালি নিজের মতো যতটুকু লাগবে তার সে ততটুকুই লম্বা হবে। এই যে এখন বক্স 2 এর জায়গায় যে আমি এখন আমার কন্টেন্ট নাম্বার 2 টা দিয়ে দিই, কেমন হয়? এই যে সেম আমার কি বক্স 3 এর জন্য। তো আমি বক্স 2 রাখলাম। হ্যাঁ, এখন যদি দেখি এই যে এই যে আমি যখন যে ফর্মুলাটা দেখলাম এই ফর্মুলাটাই আমরা ডিভ এর মধ্যে কাজ করে, এবং এই ফর্মুলাটাই এখন বর্তমানে ট্রেন্ড বা লেটেস্ট ফর্মুলা। তো ওকে, এই ছিল আজকের মোটামুটি ক্লাস। আজকের ক্লাসের মানে টোটাল যে মোটোটা বা উদ্দেশ্যটা যেটা ছিল সেটা হলো আপনাদেরকে একটু কোডিং এর একটা ধারণা দেওয়া। কোডিং কেন, কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া। আশা করি ধারণাটা পেয়েছেন। খুবই যেগুলো মুখস্থ করে রাখতে হবে বিষয়টা এরকম না, প্র্যাকটিসিং এ রাখবেন যেন এই বিষয়গুলো আপনারা আসলে ওয়ার্ডপ্রেসে যখন আসবে তখন যেন আপনারা রিলেট করতে পারেন। আরেকটা জিনিস মিসিং গেছে, মার্জিন প্যাডিং। এই মার্জিন প্যাডিংটা আমরা আজকে আর আলোচনা করলাম না। ইনশাল্লাহ এগুলো এটার জন্য আমি একটা এক্সট্রা ভিডিও দিব, সেই ভিডিওটা আমি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। মার্জিন প্যাডিং এর একটা ছোট একটা টপিক আছে, এই যে মার্জিন প্যাডিং। ওকে, তো আজকের অ্যাসাইনমেন্টটা কি? আজকের অ্যাসাইনমেন্ট হবে ওকে, আপনাদের একটা ওয়েব পেজ তৈরি করতে হবে। সেই ওয়েব পেজে আপনারা কি করবেন, সেখানে আপনারা এই যে এরকম 4টা ইয়া নিবেন, ক্যাটাগরি নিবেন। কয়টা? 4টা। 4টা ক্যাটাগরি নিয়ে সেই 4 ক্যাটাগরিতে ধরেন প্রথমটা হইতে পারে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল। এখানে একটা বক্স নিয়ে বা এখানে একটা কলাম নিবেন বা সেকশন নিয়ে সেখানে আপনার এই এটার উপরে 3টা কন্টেন্ট আপনার এখানে দিবেন। মানে ওই যে সেটা টেবিল দিয়ে হইতে পারে, ফ্লেক্স বক্স দিয়ে হইতে পারে, এটা আপনার চয়েস। আর যদি চান 2টা দিয়ে করতে, ইটস আপ টু ইউ। সেম ক্যাটাগরি নাম্বার 2 এর ভিতরেও এরকম 4টা 3টা। পরে ক্যাটাগরি নাম্বার 3
এটার মধ্যেও ধরেন ৩টা ৪টা ২টা যতগুলো ভালো লাগে। ক্যাটেগরি নাম্বার 4 এর মধ্যে 4টা 3টা কোনটা? 2টা। এবং প্রতিটা কনটেন্টের আবার কি হবে? রিড মোর বাটন থাকবে। ক্লিক করলে সেটার বিস্তারিত তথ্যে চলে যাবে। আরেকবার বলে দেই, একটা ওয়েব পেজ বানাবেন। যেখানে আপনার 4টা ক্যাটেগরি ইউজ করতে হবে। 4 ক্যাটেগরির মধ্যে প্রতিটা ক্যাটেগরির জন্য ৩-৪ এভারেজে ৩-৪ করে কনটেন্ট বানাবেন। প্রতিটা কনটেন্টের একটা ওভারভিউ পেজ হবে হোম পেজে। আর বিস্তারিত পেজে চলে যাবে হলো আমাদের ওই যে সাব পেজ যেগুলা। পোস্ট 1, পোস্ট 2 এরকম করে চলে যাবে। যেমনটা আমাদের রিয়েল টাইম প্রজেক্ট গুলোর সাথে হয়। যেমন এই যে এখানে দেখেন ডেইলি সানে কি হচ্ছে? এই যে দেখেন এখানে ওভারঅল একটা কনটেন্ট দেওয়ার পরে তারা এখন এই যে হাইলাইটেড কনটেন্ট গুলোকে শেয়ার করেছে। তারা ডিপ্লোমেসি কনটেন্ট গুলোকে শেয়ার করেছে। তারা স্ক্রিনে ইকোনমি তো কনটেন্ট কিছু গুলো দেখা যাচ্ছে না, কালো দেখা যাচ্ছে। কেন? সবাই তো দেখতে পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওনার এখানে আপনার প্রবলেম আছে। সমস্যা, নেট সমস্যা, হ্যাঁ, নেটটা স্ক্রিন নেট সমস্যা হতে পারে। ওকে, এই যে এই ওয়েবসাইটটা ফলো করেন, এই যে দেখেন এই যে বসুন্ধরা, পরে যে ওপিনিয়ন, এরপরে এই যে সানফেইথ, এরপরে বাংলাদেশ। সেম ফর্মুলাটাই আর খাটাবেন, ওই যে পাশে আপনাদের মতো করে আপনারা যেমন ইউজ করবেন। স্যার ওয়ার্ডের পাশে যেমন ওই যে লাল যে একটা ডিভাইডার আছে, এটা নিতে হবে কিভাবে? হ্যাঁ এটা হ্যাঁ, আপনি ওইটা ওইটা। বর্ডার নিতে পারবেন। এটা বর্ডার নিয়ে করা যায়। বর্ডার লেফট দিবেন। তবে আচ্ছা নিতে চাচ্ছেন তাহলে চলেন আমি ওই যে হেডলাইন আছে না আমাদের, আমি সেই হেডলাইনে দিয়ে দিই। এই যে বর্ডার লেফট, বর্ডার লেফট ধরেন দিয়ে দিলাম হলো 5 পিক্সেল রেড সলিড। এই যে 3টা কন্টেন্ট দিতে হয়, এটার সাইজ, এটার কালার আর এটার স্টাইলটা কি হবে। ঠিক আছে? আপনি যদি আরো মোটা স্যার করতে চান 10 সিএসএস পিক্সেল। আর এইচটিএমএল এর, স্যার সিএসএস সিএসএস আর এর এইচটিএমএল যে শর্ট ইগুলো আছে, আর এইচটিএমএল এর যে শর্ট ইগুলো আছে আর কি, মানে ফার্স্ট টাইম যে স্ট্রাকচার দিয়ে শুরু করতে হয়, ওইটা আমাদেরকে মানে পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হতো। আমি ফাইলটি আপনাদেরকে দিয়ে দিব না। ঠিক আছে? কোন ফাইল যেটা দিয়ে আপনি কাজ করলেন ওইটা? আমি যে ফাইলটা কাজ করলাম ওই ফাইলটি আমি দিয়ে দিব না। ওয়ার্ক ফাইল হিসেবে আমি দিয়ে দিব না, আপনারা ডাউনলোড করে ওটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করিয়েন। ওকে? ওকে। ঠিক তো আছে স্যার। চলেন অ্যাটেন্ডেন্সটা নিয়ে হ্যাঁ, নেই। স্যার আর একটা আপনাদের কথা বলতাম স্যার। আচ্ছা আমি কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট। আগে অ্যাটেন্ডেন্স শিটটা দেই, এরপরে যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করে রাখেন, আমি একজন একজন করে নাম দেব। এই যে একজন বলতেছেন মাথার উপর দিয়ে আছে, এটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো টপিক। কারণ আমরা আসলে ওয়ার্ডপ্রেস শিখতে আসছি, স্বাভাবিক বিষয়টা। আমরা এখন ওয়ার্ডপ্রেসে আইসা আমি যদি এখন আপনাদেরকে কোডিং শিখাই, এটা যাবে মাথার মধ্যে আসবেও না। কারণ আপনাদের এক্সপেকটেশনের ক্ষেত্রে এটা মিলবেও না। তো সেজন্য মাথার উপর দিয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু না, আমি সেজন্যই বললাম এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা জাস্ট ফর্মুলাটা শিখছি। হ্যাঁ, এই যে আমি একটা ফর্ম দিয়েছি, এই ফর্মটা ফিল আপ করে দিলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। ফর্মটা ফিল আপ করে দেন। হ্যাঁ, নাম্বার 1 ফারদিন ঈশান। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়াটা যে বললো যে এইচটিএমএল এক্সটেনশনটা মানে দিতে আর কি, ওইটা তো ভিডিওতে দেওয়া আছে, ওগুলো আপনি প্র্যাকটিস করেন, এগুলো তো আপনার কম বেশি জানা লাগবে যে কোডিং করতে যাচ্ছেন যখন, মানে ভিডিও মানে ফাইলটা না নিয়ে ভিডিও থেকে ওগুলো আপনি নিজের ইচ্ছেতে লেখেন, তাহলে দেখবেন যে ভালো কিছু হবে আর কি, শিখতে পারবেন। হুম, ওকে। সামাদ, এবি সামাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই হোমওয়ার্কটা কোথায় জমা দিব একটু বললে ভালো। হোমওয়ার্কের জন্য আমি একটা ফাইল এরকম একটা ফর্ম দিব, হ্যাঁ? ওই ফর্মটাও আপনারা জমা দিলেই হবে। বুঝলাম না স্যার। আমি আপনাদেরকে যেমন এই যে অ্যাটেন্ডেন্স একটা ফর্ম দিয়েছি, ঠিক তেমনি একটা জি জি। অ্যাসাইনমেন্ট ফর্ম তৈরি করে আপনাদেরকে দিব। তো ওইখানে ফর্মটা ও, জমা দিলেই হয়ে যাবে। অ্যাসাইনমেন্টটা মানে ওইখানে সবকিছু দেওয়া আছে। জাস্ট ফর্মটা বুঝে শুনে বুঝে ফরম্যাট গুলোকে জাস্ট খালি করলেই হবে। ফিল আপ করে ঠিক দিলেই আছে হবে। ঠিক আছে। মাসুম বিল্লাহ। স্যার কোশ্চেন ছিল ডোমেইনের ব্যাপারে আপনার সাথে। এখন কথা বলা যাবে না, পরে কথা বলবো? আচ্ছা ডোমেইন শেষে হোস্টিং করেন, হোস্টিং এর ব্যাপারে। সবার শেষে করেন। ইমরান হোসেন। না
স্যার অ্যাসাইনমেন্ট জমা দিব কি পিডিএফ আকারে নাকি হচ্ছে স্ক্রিনশট দিয়ে? স্ক্রিনশট তুলেই দিয়ে দিন। আর যদি মনে হয় যে ভাই আমি পিডিএফ বানাইতে পারি, স্ক্রিনশট গুলোকে আপনি মার্জ করতে পারেন, তা আপনি করেন আরো ভালো। ওইটা স্ক্রিনশট দিয়ে কাজ করার পরে স্ক্রিনশট দিয়ে ওইটা হচ্ছে ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, তাই তো? না, ফেসবুক গ্রুপে দেওয়ার দরকার নেই, কারণ ফেসবুক গ্রুপটাতে তো অনেক ধরনের শেয়ার হয়। আপনারা ইয়াতে দিয়ে দিন। আমি একটা ফর্ম দিব, সেই ফর্মটা ফিল আপ করে দিন। ঠিক আছে। আচ্ছা, ইমরান হুসাইন। ওকে, আবরার শাহরিয়ার। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের যে এইচটিএমএল বা সিএসএস এর সম্পর্কটা কি, বা কেন আমরা এই দিকটা একটু শিখছি? খুবই কানেক্টেড। কারণটা হলো যে ওয়ার্ডপ্রেস কিভাবে ফাংশন করে এটা বুঝতে হলে আমাদেরকে এইচটিএমএল এর একটা ধারণা নেওয়া উচিত। সেই ধারণাটাই আমরা নিয়েছি। এবং আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর জন্য HTML CSS বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে, যেটা আমাদের আসলে আমরা আসলে মানে কি উপলব্ধিও করতে পারি না, কিন্তু কাজ করে। আর ভবিষ্যতে যদি আমাদের মানে ক্যারিয়ারটা যদি আমরা আরো ইন ডেপথ ভাবে শুরু করতে চাই, যে আমি এখন অ্যাজ এ থিম ডেভেলপার হব, প্লাগ ইন ডেভেলপার হব, তখন এই HTML CSS এর উপর আরো ডিপ নলেজ থাকা খুবই মাস্ট। তো আচ্ছা, সবকিছুর আরেকটা একটা বিষয় হচ্ছে যে মোরাল ওভারঅল একটা বলা যায় না ফাউন্ডেশন হিসেবে আমরা এই দুটো ক্লাস করেছি। না ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মার্কেট প্লেসে যখন আমরা কাজ করবো ওয়ার্ডপ্রেস রিলেটেড, তখন কি মূলত এইচটিএমএল বা সিএসএস এর কি দরকার হবে? দরকার হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে HTML CSS এর ব্যবহার করার প্রয়োজন পড়ে, তখন আপনাকে করতে হবে। আর বেশিরভাগ সময় প্রয়োজন পড়বে না, কিন্তু জেনে রাখতে হবে যে প্রবলেম আসলে সেই প্রবলেমের সলিউশনটা কিভাবে হবে। থ্যাংক ইউ ভাই। ওকে, মোহাম্মদ হাফিজ দেওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই আপনি যে রেকর্ডেড ক্লাস ছিল ফেসবুক, আমাদের ফেসবুক ফাইল ছিল, তো ওখান থেকে আমি ডাউনলোড করে গুগল ড্রাইভে নিয়ে তারপরে দেখার চেষ্টা করছি। অনেক ঝাপসা আসছে, অনেক সময় হয় কি যে ফন্ট বোঝা যায়। মানে অনেক লো কোয়ালিটি হয়ে গেছে, তাই তো? জি স্যার, জি স্যার, একদম লাস্ট পর্যন্ত মানে আমি অনেক সময় আপনি যে কোডিংটা করছেন আর কি, টাইপিং করছেন, আমি অনেক সময় বুঝতেও পাই না যে এটা কি ছিল। আচ্ছা, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে কোয়ালিটি আরেকটু ভালো করে দেবো। স্যার আমি আমার একটু ভিডিওটা ড্যাব থেকে ডাউনলোড করে নিয়ে দেখেন, তাহলে ঠিক থাকবে হয়তো। না, ওই আরো না, এখন তো ডাউনলোড করা ছাড়া উপায় নাই। আমি তো সব জিপ ফাইল করে দেই, তো আগে ডাউনলোড করতে হবে, পরে দেখতে হবে, কারণ জিপ ফাইল ছাড়া আমাদের ড্রাইভ ফোল্ডার মেনটেন করাটা খুবই টাফ হয়ে যায়। তো জি সেজন্য জিপ স্যার, ফাইলে দিয়ে দিই। জিপ ফাইল ডাউনলোড করে দেখলেও কোয়ালিটি একটু লো করা আছে, এটা আমি নিজেও এগ্রি করি, কারণ আমি নিজেও হয়তো বা লো কোয়ালিটি কত দিয়েছি দেখি। ভেঙে তাহলে ভেঙে আরেকটু যায় স্যার, বাড়িয়ে দিলাম। ফন্ট গুলি ভেঙে ভেঙে যায়। এই যে FPS-টা 20 দাও, আমি একটু বাড়াই দিলে মেবি ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার, আর স্যার ওই যে প্রি রেকর্ডেড ক্লাসগুলি কি দিবেন ওই ফেসবুক গ্রুপে? এখনো তো ক্লাস মাত্র শুরু হলো, তো প্রি রেকর্ডেড আচ্ছা, ক্লাসগুলো সেশনগুলো যদি শুরু হয় তখন আমরা দিয়ে দিব। আর এখন আজকের ক্লাস তো প্রি রেকর্ডেড পার্ট তো আমি নিজে ক্লাসের মধ্যে ডিসকভারি করে দিয়েছি। তারা একটা আচ্ছা, বলছিলেন কি একটা ফর্ম যেন দিবেন, আপনি কোথায় সাবমিট করতে হবে এই যে আপনার ওটা অ্যাসাইনমেন্ট ফর্ম। এই প্রিন্ট পিনটা করে, এটা রেকর্ড কি নাই পরে স্যার? পাওয়া যাবে না? স্যার ওটা আমি আপনাকে গ্রুপে, এক মিনিট হাফিজ স্যার এটা শেষ করি। এই লিঙ্কটা আপনারা মেসেঞ্জার ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রাবে আক্তার। আর আমি লিপি স্যার এই রাখছি। ক্লাসটা রেকর্ড নাই? ক্লাসের রেকর্ড হচ্ছে, রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ। স্যার আর আসসালামু হচ্ছে আলাইকুম। ফেসবুক গ্রুপটা অ্যাড করে দিন। হ্যাঁ, আমি অ্যাড করে দেবো। হ্যাঁ, রাবিয়া স্যার। স্যার আমার একটু মানে ঠিক 5 মিনিটের জন্য দরকার ছিল, স্ক্রিন শেয়ার দিয়ে আমার প্রবলেমটা আপনাকে একটু দেখানো লাগবে। কারণ আমি ঈদের আগে থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আপনি এতেকাফে ছিলেন, তারপর থেকে আমি আর কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। স্যার আমাকে একটু দেখাইতে হবে কখন আমি আপনার সাথে যোগাযোগ করবো, আপনি যদি একটু কাইন্ডলি আমাকে টাইমটা দিতেন। 5 মিনিটই লাগবে মনে হচ্ছে, নাকি আরো বেশি লাগতে পারে? 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার একটু পরেই করেন, আমি মাসুম বিল্লাহ স্যারের কোয়েশ্চেনটা নিই এবার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাসুম স্যার, আপনার বলে হ্যাঁ, কি কোয়েশ্চেন ছিল? বললাম যে সবার শেষে করতে।
হ্যাঁ স্যার, আমি বললাম যে আমার কোশ্চেনটা ছিল ডোমেন হোস্টিং রিলেটেড। হুম হুম শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা, কোশ্চেনটা ছিল আসলে ডোমেন হোস্টিং কেনার জন্য সবচেয়ে অথেন্টিক সোর্স কোনটা হতে পারে আমাদের জন্য? এক নাম্বার, দেশে অনেক কোম্পানি আছে, কিন্তু আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও ঘাটাঘাটি করলাম, এদের থেকে যে সমস্যাটা ওনারা বলতেছে, যারা থার্ড পার্টি কোম্পানি ম্যাক্সিমামে, তো থার্ড পার্টিরা যাদের কাছ থেকে হোস্টিং কিনে নিয়ে এসে কখনো যদি আমার ডোমেন, যেটা হয়তো বা খুব ইম্পর্টেন্ট কোনো ডোমেন, পরবর্তীতে আমি বিজনেসটা আরো রান করতে যাচ্ছি, ব্র্যান্ডিং আকারে ডেভেলপ করতে যাচ্ছি, এরকম ডোমেন গুলো কখনো যদি আমি বাই চান্স কোনো কারণে শিফট করতে চাই বা ট্রান্সফার করতে চাই, ট্রান্সফার নিয়ে অনেক সময় ইস্যু হতে পারে এবং এদের সিকিউরিটি লেভেলটা অনেক লো থাকে। আহ, এই ইস্যুগুলোর কারণে আপনি কি সাজেস্ট করেন যে হোস্টিং কেনার ক্ষেত্রে বা ডোমেইন কেনার ক্ষেত্রে কিভাবে কিনলে ভালো হয়? আচ্ছা, এটা তো অনেক বড় একটা ডিসকাশন। তো তো আমি এখানে শর্ট একটা করে দিই, সেটা হলো যে বিগিনারদের জন্য আমরা এখন যেসব ডোমেন গুলো হোস্টিং গুলো কিনি সেগুলো হলো খুবই মানে প্র্যাকটিসিং এর জন্য। ঠিক আছে? তো প্র্যাকটিসিং এর জন্য আমাদের বাজেট ফ্রেন্ডলি ডোমেন হোস্টিং গুলোই বেশিরভাগ মানুষ আমরা এক্সপেক্ট করি। তো সেই জন্য আপনাদেরকে আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো যে যদি ক্লায়েন্ট পারপাসে ইউজ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই জায়ান্ট কোম্পানি যাদের রিভিউ অনেক ভালো তাদেরগুলো ইউজ করতে। আর যদি যেহেতু আমরা এখন লার্নিং স্টেজে আছি, যারা প্র্যাকটিসিং এর জন্য ইউজ করবো, যে ভাই আমি তো প্র্যাকটিস করবো, আমার খুবই অল্পের মধ্যে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আমি খুব অল্প পরিসরে কাজ করতে চাই বা শিখতে চাই, তাদের জন্য আমরা আবার ওই যে আপনি যেটা বললেন, হয়তোবা তারা থার্ড পার্টি হোস্টিং ব্যবহার করছে, তাদেরগুলোকে আমরা ব্যবহার করে শিখবো। তো এতটুকু শর্ট বলছি। তো সেই ক্ষেত্রে মার্কেট অনুযায়ী মানে ক্রাইটেরিয়া অনুযায়ী মার্কেট প্লেসও আছে, যারা যারা থার্ড পার্টি শেয়ার করে খুবই লো প্রাইসে, আবার একেবারে মনে করেন যে খুবই লেটেস্ট স্ট্যান্ডার্ড হোস্টিংও তারা অনেকে আছে সেল করে। তো ইনশাল্লাহ আমরা ক্লাস বাই ক্লাস, এক ক্লাসে আছে ডোমেন হোস্টিং, ওটাতে আমরা পুরোটা বিষয় ব্রিফ করবো। না স্যার, আমি আসলে কিনতে যাচ্ছিলাম তো ডোমেন হোস্টিংটা, কিনে আপনার সাথে সাথে কাজ কিছু টাকায় নিতে যাচ্ছিলাম, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাচ্ছিলাম, না, যদি এটা মানে আমার নিজের এখনই বিজনেস কেউ পারপাস। করতে হবে। আচ্ছা স্যার, আমি তাহলে আপনাকে পার্সোনালি লগ দিব পরে। আমি বুঝাই দিই। বিষয়টা হলো আপনার যদি ইনস্ট্যান্ট লাগে, মানে ইনস্ট্যান্ট মানে হলো খুবই আর্জেন্ট, ক্লায়েন্টের প্রজেক্ট করব, না হলে আমার বিজনেসটা আটকে যাচ্ছে, তাহলে সাজেস্ট করতে পারি। বাট যদি মনে হয় যে না স্যার আপাতত, ওইরকমই অনেকটা ওইরকমই চাচ্ছিলাম শুরু করতে আর কি। আচ্ছা তাহলে হয়তোবা আমরা 10টা 10:30টার সময় বসতে পারি। ও, আচ্ছা। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাকে নক দেবো 10:30 থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, নক দিয়েন আর ডিরেক্ট কল করিয়েন, আমার তো নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়েন। জি জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। আচ্ছা হ্যাঁ, এবার রাবিয়া স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, আমি করতেছি স্ক্রিনশট। আর কেউ যদি প্রশ্ন করেন তাহলে করতে পারেন, কারণ আমার আরো 1 মিনিট সময় লাগবে, 1 থেকে 2 মিনিট। ওকে, হোস্টিং এর খুবই ভালো, বাট লার্নিং স্টেজে হোস্টিং এরটা আপনাদের জন্য জটিল হবে। লার্নিং স্টেজে, কারণ তাদের সি প্যানেলটা তাদের নিজস্ব সি প্যানেল, তো তো সেই জন্য আমাদের জন্য একটু জটিল হয়, সেজন্য হোস্টিং এর ইউজ করতে পারেন, তবে লার্নিং স্টেজের জন্য হোস্টিং এরটা গুড গুড সাজেস্টেড না। হুম, ওকে, আমি রেকর্ডটা অফ করে দিই।